সাহিত্যকে দ্বিতীয় ভুবন বলার প্রথা ও যৌক্তিকতা দুটোই থাকে। ওই দ্বিতীয় ভুবনের ভেতরে একটি প্রাথমিক ভুবন থাকে, সেটি হচ্ছে সমাজ। সমাজেই মানুষের বসবাস। সাহিত্যের মানুষেরাও সামাজিক প্রাণী বটে। সমাজের চিন্তা ও রাজনীতির বিভিন্ন ধারাপ্রবাহ সর্বদাই বিদ্যমান। সাহিত্যের যারা স্রষ্টা তারাও সামাজিক ভুবনের অধিবাসী। এই বইয়ের ৮টি প্রবন্ধে সাহিত্যের সঙ্গে সমাজের ওই সম্পর্ক নিয়েই আলোচনা করা হয়েছে। প্রবন্ধগুলো ভিন্ন ভিন্ন সময়ে লেখা, তাদের ভেতরকার সংলগ্নতা বিবেচনা করেই এখানে একত্রকরণ করা হলো। সিরাজুল ইসলাম চৌধুরী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার অডিও বুক চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা সাহিত্যের অন্তর্জগৎ বইটি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই পর্বে আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো এই বইটির একটি প্রবন্ধ, এরিস্টটলের কাব্যতত্ত্ব। তো চলুন শুরু করা যাক। এরিস্টটলকে সেন্ট থমাস একুইনাস বলতেন দার্শনিক, দান্তে বলতেন জ্ঞানীদের শিক্ষক। আজ প্রায় ২৫০০ বছর পরেও চিন্তার ক্রমসম্প্রসারণশীল রাজ্যে এরিস্টটলের মর্যাদার আসন বিপর্যস্ত হয়নি, এমনকি বিপদগ্রস্তও নয়। জ্ঞানীদের শিক্ষক তিনি এখনো, যদিও দার্শনিক না বলে আজকের পরিভাষায় তাকে বৈজ্ঞানিক বলা ভালো। বলা হয়েছে যে সক্রেটিস যদি মানুষকে দর্শন শিখিয়ে থাকেন, এরিস্টটল শিখিয়েছেন বিজ্ঞান। পর্যবেক্ষণ ও বিশ্লেষণের কোনো কৌশলই যখন জানা ছিল না, যান্ত্রিক উপকরণাদি যখন অনাবিষ্কৃত, সেইকালে অসামান্য কৌতূহল নিয়ে তিনি বস্তুকে বিচার করেছেন পরস্পর বিশ্লিষ্ট করে। মানুষের অন্তর্লোক থেকে শুরু করে তার চোখ চলে গেছে আকাশের নক্ষত্রলোক পর্যন্ত। রাজনীতির বিশ্লেষণ যেমন করলেন, তেমনি অনুসন্ধান করলেন নীতিশাস্ত্রের ভিত্তি ও প্রকৃতি। জীবদেহের সংগঠন যেমন নিরীক্ষণ করেছেন, তেমনি পর্যালোচনা করেছেন শিল্পতত্ত্বের ও বক্তৃতা বিজ্ঞানের। একদিকে তিনি শিক্ষা দিয়েছেন তার্কিক অবরোহণ, অন্যদিকে বৈজ্ঞানিক আরোহণ। তার চরিত্রে বৈজ্ঞানিক কৌতূহলের সঙ্গে যোগ দিয়েছিল গ্রন্থপাঠে উৎসাহ। এরিস্টটলই পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক। জীবন ও জগতের সকল দিকে দৃষ্টি দেবার এমন প্রচেষ্টা পরবর্তীকালে আরও একবার হয়েছিল, রেনেসাঁসের সময়ে, যে সময়ে মানুষের সাধনা ছিল সম্পূর্ণ মনুষ্যত্ব অর্জনের। কিন্তু সেই বিশেষ কালেরও কোনো একজন সাধকের জীবনে কিন্তু এরিস্টটলের মতো সাফল্য আসেনি। তাই এরিস্টটলের যথার্থ উপমা বিশ্বকোষ। কেউ বলেন তিনি ৪০০ বই লিখেছেন, কারো ধারণা ১০০০। প্রকৃত সংখ্যা এখনো নির্ণীত হয়নি। কিছু বইয়ের নাম জানা গেছে, তার চেয়েও অল্প সংখ্যক বই হাতে এসেছে ভাবিকালের। কিন্তু ওই অল্প কিছু থেকেই বোঝা যায় কি অসামান্য মানুষ ছিলেন এই বৈজ্ঞানিক। মধ্যযুগে তার মতামতের মূল্য ও মর্যাদা ছিল বাইবেলের সমান। পরবর্তীকালে তিনি কখনো অবশ্যমান্য, কখনো বা সমালোচিত, কিন্তু কোনো অবস্থাতেই উপেক্ষিত নন। চিন্তার প্রকরণ ও প্রবণতার ক্ষেত্রে এরিস্টটলের বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হওয়ার একটি সহজ উপায় প্লেটোর সাথে তার তুলনা করা। রোমক চিন্তাবিদ সিসেরো এরিস্টটলের লেখারীতিকে সোনালী নির্ঝরের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু এরিস্টটল প্রথম জীবনের মৃত বন্ধুর উদ্দেশ্যে কবিতা লিখেছিলেন এমন খবর যদি বা জানা যায়, তবু তার যে সকল রচনা উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের কোনোটিরই লিখন রীতিতেই স্বর্ণের আভা কিংবা নির্ঝরের কলরোল নেই। সে লেখার রীতি বরং সতর্ক ও পদচারী, বৈজ্ঞানিক ও যথার্থ। তাম্রাভ, তবু বলা যেতে পারে স্বর্ণাভ নয়। এ থেকে অনুমান করা যায় যে তার যে সকল রচনা সোনালী নির্ঝরের গৌরব গর্বিত, সেগুলো তার প্রথম জীবনের সৃষ্টি। এবং এও ধরে নিতে পারি যে ওই বিশেষ গৌরবের পেছনে তার শিক্ষাগুরু প্লেটোর প্রভাব অবর্তমান নয়। যে ২০ বছর তিনি প্লেটোর একাডেমিতে ছাত্র ছিলেন,
যে সময়ে গুরুকে শ্রদ্ধা করার সঙ্গে সঙ্গে গুরুর প্রভাবকে জ্ঞাতে অজ্ঞাতে গ্রহণ করে থাকবেন। লেখার ধরনেও হয়তো সেই প্রভাব প্রকাশ পেয়েছিল। প্লেটো জানতেন যে তার ছাত্রদের মধ্যে এরিস্টটলই ছিলেন সর্বাজ্ঞ গণ্য। এরিস্টটলকে নাকি বলতেন বিজ্ঞতার প্রতিমূর্তি। এরিস্টটলের বাড়ির নাকি তিনি নাম দিয়েছিলেন পাঠকের গৃহ। সন্দেহ করা হয় যে এই দ্বিতীয় উক্তিতে প্রচ্ছন্ন বিদ্রূপ ছিল, হয়তো সেটা অসত্যও নয়, অথবা হতে পারে এই সন্দেহের কারণ এই সত্য যে পরবর্তী জীবনের এরিস্টটল প্লেটোর মতামতকে অনেক ক্ষেত্রেই উল্লঙ্ঘন করেছেন, কোথাও পাল্টা মতবাদ চালু করেছেন সজ্ঞানে। যেহেতু এরিস্টটলের পরবর্তী জীবনের রচনার সঙ্গেই শুধু আমাদের পরিচয়, তাই এই দুইজন দার্শনিকের মানস সংগঠনের বৈপরীত্যের দিকটাই আমার কাছে বেশি স্পষ্ট। কিন্তু কেবল মানস সংগঠন বলে নয়, ভিন্নতা ছিল প্রস্তুতিতেও। প্লেটোর আজন্ম লালন এথেনীয় সংস্কৃতির আলোতে বাতাসে, এরিস্টটলের বাল্যকাল কেটেছে এই সংস্কৃতির বাইরে। প্লেটো তার প্রথম জীবনে পারদর্শিতার প্রদর্শন করেছেন ক্রিয়া কৌশলে, সামর্থ্যের পরিচয় দিয়েছেন যুদ্ধক্ষেত্রে, সেই সঙ্গে সুপ্ত ছিল এক কবি সত্তা। এই পরিচয়ের যথার্থ প্রকাশ ঘটেছে সংলাপের আকারে। যে সকল কথোপকথন তিনি রচনা করেছিলেন তাদের নাটকীয় রূপকল্প ও উপমাবহুল ভাষায়, তাদের আভ্যন্তরিক সত্যের সঙ্গে রূপকের সংমিশ্রণে, বাস্তবের সঙ্গে সৌন্দর্যের অবিচ্ছেদ্যতায় এবং সর্বোপরি রচনাগুলোর উপজীব্য ধারণার উদ্ভাবনায়, কল্পনার ঐশ্বর্যে। অনেক ক্ষেত্রে প্লেটোর রচনা পাঠ কাব্য পাঠেরই নামান্তর। অধিক এরিস্টটল দাঁড়িয়ে আছেন বিপরীত কোটিতে। স্বপ্নের সঙ্গে জিজ্ঞাসার যোগাযোগ সংগঠনে যদি গ্রিক প্রতিভার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়ে থাকে, তাহলে বলা যায় প্লেটোর বিশেষ পক্ষপাত স্বপ্নের প্রতি, এরিস্টটলের জিজ্ঞাসার দিকে। তিনি অত্যন্ত দৃঢ়ভাবে ইহজাগতিক। চিকিৎসাশাস্ত্রীয় পারিবারিক পেশা তিনি গ্রহণ করেননি বটে, কিন্তু চিকিৎসকের বংশগত স্বভাবটি এনেছেন সঙ্গে করে। দর্শনের ক্ষেত্রে তিনি কল্পনার উপর নির্ভর করেন না, ভরসা করেন পর্যবেক্ষণ শক্তির উপর। কোনো সিদ্ধান্তে আসতে সাহস পান না যতক্ষণ না লক্ষণ সম্পর্কে নিশ্চিত হন। কোথাও তিনি ভাবোচ্ছ্বাসে উচ্ছ্বসিত নন। তার মতবাদ সর্বত্রই প্রমাণ সমর্থিত, যুক্তি পরীক্ষিত। এজন্যেই রাষ্ট্র ব্যবস্থার পরিকল্পনা রচনাকালে প্লেটোর মতো তিনি এক আদর্শ কল্পলোক সৃষ্টি করেনি। 158টি রাষ্ট্রের সংবিধান আদ্যোপান্ত তুলনা ও পরীক্ষা করে দেখেছেন। মানস সংগঠনের দিক থেকে শিক্ষক ছাত্রের এই পার্থক্যকে আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় নির্দেশিত করতে চাইলে বলা যায়, প্লেটো হলেন অন্তর্মুখী, এরিস্টটল বহির্মুখী। প্লেটোর উৎসাহ নিজের অন্তর্লোকে, এরিস্টটলের আস্থা বহির্জগতে। দুজনের বয়সের দূরত্ব প্রায় 30 বছরের, মনের দূরত্ব তার চেয়েও বেশি। স্মরণীয় যে এরিস্টটল জীববিজ্ঞানের উপরও একাধিক বই রেখে গেছেন। প্রাণীদেহের বিকাশের মতোই তিনি ট্র্যাজেডির বিকাশের ইতিহাস পাঠ করেছেন কাব্যতত্ত্ব বইতে। কিন্তু আগেই বলেছি, এই তুলনার ভিত্তি এরিস্টটলের পরবর্তী জীবনের রচনা। সোনালী নির্ঝর এর আওতার বাইরে। আসলে সোনালী নির্ঝর গেছে হারিয়ে, তবে অনুমান করা হয় যে সোনালী নির্ঝর সদৃশ রচনাবলিতে এরিস্টটলের স্বকীয়তা তেমনভাবে ধরা পড়েনি, যেমনভাবে ধরা পড়েছে পরবর্তীকালের সাদামাটা বৈজ্ঞানিক গ্রন্থসমূহে। জীবনের দ্বিতীয়ার্ধে বোধহয় তিনি প্লেটো প্রবর্তিত মতবাদগুলোর সত্যতায় সন্দিগ্ধ হয়ে উঠেছিলেন। বোধহয় তাই নিয়োজিত হয়েছিলেন নিজের মতামতকে পুনর্বিন্যস্ত করার কাজে। এই পুনর্বিন্যাস প্রচেষ্টা সম্ভবত প্লেটোর মৃত্যুর পর শুরু হয় এবং লাইসিয়াম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালে বিশেষভাবে ফলপ্রসূ হয়ে ওঠে। এই পর্যায়ের রচনায় তিনি প্রায়শ অধ্যাপকের মতো একের পর এক বক্তব্য সাজিয়ে গেছেন। অনেক ক্ষেত্রেই ধরে নিয়েছেন যে বিষয়টি পাঠকের পূর্ব পরিচিত। বক্তব্যের অনুষঙ্গ অনুধাবন পাঠকের পক্ষে কষ্টকর হবে না। তার যে সমস্ত রচনা সংরক্ষিত হয়েছে তাদের অধিকাংশই এরিস্টটলের নিজের হাতে লেখা নয়।
তার বক্তৃতার অনুলিপি। ফলে বিভিন্ন সময়ে প্রদত্ত বক্তৃতা হয়তো একই শিরোনামের নিচে সংকলিত হয়েছে। সময়ের সঙ্গে তার মতেরও রদবদল ঘটেছে। পুরাতন বিষয়ে তিনি নতুন সত্য খুঁজে পেয়েছেন। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখ্যা এবং মূল রচনার সঙ্গে স্বকীয় ব্যাখ্যা এমনকি মত যোগ করে থাকবেন। এজন্যই দেখা যায় যে এরিস্টটলীয় রচনায় পুনরুক্তি রয়েছে, কোথাও কোথাও স্ববিরোধিতা প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে স্মরণ রাখা প্রয়োজন যে দিনের প্রথম ভাগে ছাত্রদের উদ্দেশ্যে গুরুগম্ভীর জটিল বিষয়াদি নিয়ে অধ্যাপক সুলভ যে সকল বক্তৃতা তিনি দিতেন তাদের অনুলিপি শুধু রক্ষা পেয়েছে। সাধারণ শ্রোতাদের জন্য বিকেলে পরিবেশিত আলোচনাগুলো বিলুপ্ত হয়ে গেছে। এরিস্টটলীয় কাব্যতত্ত্বের আনুমানিক রচনাকাল খ্রিস্টপূর্ব 330, অর্থাৎ এথেন্সে প্রথম ট্র্যাজেডি অভিনীত হওয়ার 200 বছর এবং ট্র্যাজেডির শেষ কালজয়ী লেখকের মৃত্যুর 70 বছর পরে। ট্র্যাজেডির স্বর্ণযুগ ততদিনে শেষ হয়েছে, আর সেই জন্যে সময়টা ছিল কাব্যতত্ত্ব রচনার পক্ষে যথার্থ। ট্র্যাজেডি রচনায় গ্রিক প্রতিভার মহত্তম নিদর্শনগুলোকে তিনি পেয়েছিলেন তার মতামত তৈরির ভিত্তি হিসেবে। সাহিত্য বিষয়ে এরিস্টটলের অন্য রচনার খবরও পাওয়া গেছে। যেমন খ্রিস্টীয় যুগে প্রস্তুত এরিস্টটলের রচনাবলীর তালিকায় উল্লেখ রয়েছে কয়েকটি পুস্তকের, যাদের নাম কাব্যজিজ্ঞাসা 2 খণ্ড, কবিদের সম্পর্কে 3 খণ্ডে ও হোমার পাঠের সমস্যা। অনুমান করা হয় যে কাব্যজিজ্ঞাসারই প্রথম খণ্ড কাব্যতত্ত্ব। গ্রন্থটির বাকি 2টি খণ্ড হারিয়ে গেছে। হয়তো সেখানে সাহিত্যের অন্যান্য শাখা, বিশেষ করে কমেডি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কবিদের সম্পর্কে নামক পুস্তকে এরিস্টটল হয়তো তথ্য সংগ্রহ করেছিলেন, যা এরিস্টটলের পক্ষে স্বাভাবিক। সেই তথ্য সংগ্রহ থেকেই হয়তো কাব্যতত্ত্বের তথ্যসমূহ উদ্ভূত। কাব্যকলার প্রতি কবি প্লেটোর যে বিরূপতা ছিল, কাব্যতত্ত্বকে তার জবাব বলে গণ্য করা চলে। প্লেটোর জবাব হিসেবেই কাব্যতত্ত্ব শেখানোর জন্য অধ্যাপক প্রদত্ত বক্তৃতার অনুলিপি। কিন্তু এই বক্তৃতায় বৈজ্ঞানিক এরিস্টটল তার শিক্ষক কবি প্লেটোর কাব্যবিদ্বেষের যে উত্তর দিয়েছেন, তা যে শুধু কাব্যের মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করেছে তাই নয়, সেই সঙ্গে কাব্যকলার আবেদন এবং স্বভাবকেও সুস্পষ্ট করে তুলে ধরেছে। প্লেটোর আপত্তিগুলোকে দুভাগে ভাগ করা চলে, বুদ্ধিভিত্তিক ও নৈতিক। তার মতে শিল্প মাত্রেই অনুকরণ। তাই যদি হয় তাহলে কাব্য তথা শিল্পকলার প্রধান দুর্বলতা এই যে কাব্য সত্য নয়, সত্যের ছায়া মাত্র। সব পেয়েছির দেশে বিবরণ গ্রন্থ সাধারণতন্ত্রে প্লেটোর মুখপাত্র সক্রেটিস শ্রোতাদের বলেছেন, কথাটা ট্র্যাজেডির লেখকদের সরাসরি হয়তো বলা যাবে না, কিন্তু তোমাদের কাছে বলতে আমার বাধা নেই। কাব্যিক অনুকরণ শ্রোতাদের পক্ষে অতিশয় হানিকর, কেননা ওই অনুকরণ সত্যকে চিনতে শেখায় না, বরঞ্চ সত্য সম্পর্কে বিভ্রমের সৃষ্টি করে। কবি যে অনুকরণ করেন সেটা কিসের অনুকরণ? বস্তুর। কিন্তু যে বস্তুকে আমরা প্রতিদিন আমাদের চারপাশে দেখি সেটা তো সত্য নয়। বস্তু নিজেও একটা অনুকরণ, বই নয়। সেই সত্যের অনুকরণ যা আছে অন্য এক ভাবলোকে। তিনি সাধারণতন্ত্রের ওই 10ম খণ্ডে উদাহরণ দিলেন বিছানার। ছুতার মিস্ত্রি যে বিছানাটা তৈরি করলো সেটা সত্য নয়, কেননা এ বিছানা একটা সত্য বিছানার অনুকরণ মাত্র। যে বিছানার একটিমাত্র রূপ রয়েছে ভাবলোকে এবং যার স্রষ্টা ঈশ্বর নিজে, সে বিছানাটি পরিদৃশ্যমান জগতের বাইরে এক জগতে অবস্থান করে। তাই যদি হয় কবি যে বস্তুর অনুকরণ করেছেন তা নিজেই যদি অন্য এক বস্তুর অনুকরণ হয়, তাহলে সত্যের সঙ্গে কাব্যের দূরত্ব 2 দিক দিয়ে। 1. কাব্য অসত্যমূলক। 2. কাব্যানুশীলন অনষ্টিকর। কাব্য ছায়ার ছায়া মাত্র। কাজেই কাব্য পাঠে সত্যের স্বরূপ অনুধাবন দূরে থাক, সত্য সম্পর্কে উল্টো ভ্রান্তির সৃষ্টি হয়। সত্য থেকে আমরা আরো এক ধাপ দূরে সরে দাঁড়াই। আর সত্যানুসন্ধানেই যেহেতু মনুষ্যত্বের পরিচয়, তাই কাব্যপাঠ নিঃসন্দেহে অতিশয় ক্ষতিকর কাজ।
প্রথম দফা এই আপত্তির সঙ্গে যোগ করা হয় আরও দুটি জিজ্ঞাসা। প্লেটো তার অন্য একটি বই আইন কানুন এ দুটি প্রশ্ন তুলেছেন শিল্পকলা সম্পর্কে। শিল্পকলা মানেই যদি অনুকরণ হয়, তাহলে একটি বিশেষ অনুকরণ অন্য অনুকরণের তুলনায় হীন কি উৎকৃষ্ট তা নিরূপণের নিরিখ কি হবে? প্লেটোর মতে নিরিখ হবে যথার্থতা, অর্থাৎ কোন অনুকরণে কত বেশি সত্য ধরা পড়েছে তাই দিয়ে বিচার হবে উৎকর্ষের। দ্বিতীয়, অনুকরণ সত্য হলেই কি চলবে, নাকি তাকে আনন্দদায়কও হতে হবে? এই প্রসঙ্গে প্লেটোর মত এই যে আনন্দদায়ক হতে চাইলে শিল্পকলার পক্ষে অনুকরণ করা প্রয়োজন, সুন্দরের পরিহার করা আবশ্যক অসুন্দরকে। এই আপত্তিগুলো বুদ্ধিভিত্তিক। প্লেটোর দ্বিতীয় দফা আপত্তি সুপরিচিত, বিবেচনাটা সেখানে নৈতিক। তার ধারণা কাব্য সামাজিক কুফলের জন্ম দেবে। সাধারণতন্ত্রের দ্বিতীয় খণ্ডে তিনি গ্রন্থের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার পক্ষে মত দিয়েছেন। সব বই পাঠকের হাতে তুলে দেয়া যাবে না, ভালো মন্দ বাছাই করে দেখতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে খারাপ বই কিছুতেই পাঠকের করায়ত্ত না হয়। দুষ্টু পুস্তক পাঠে কি ধরনের কুফল ফলতে পারে তার নিদর্শন তিনি। যেমন কাব্যে দেখানো হয়েছে যে দেবতারা অনেক সময় কদাচার প্রশ্রয় দেন। হোমারে এমন বিবরণ আছে যেখানে দেবতারা ভীষণ ভোজনবিলাসী ও আসঙ্গ লিপ্সু, অথচ তরুণ যারা তাদের শেখানো উচিত যে দেবতারা অপাপবিদ্ধ, কুকর্মে অপারগ। কাব্য মানুষকে মৃত্যু সম্পর্কে ভীত করে, অথচ মানুষকে শিক্ষা দেওয়া আবশ্যক সাহসের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করতে। উচ্চস্বরে হাস্য করা অশোভন, অথচ হোমার নাকি দেবতাদেরও ওই রকম ভাবে হাসতে শুনেছেন। আরো বড় আপত্তি মনে হয় এইখানে যে ট্র্যাজেডি সামাজিক ও নৈতিক শ্রেণীভেদকে বিপদগ্রস্ত করে। উচ্চ শ্রেণীর লোক যদি নিম্ন শ্রেণীর লোকের, পুরুষ মহিলার, সবল দুর্বলের, ভালো মন্দের অনুকরণ করে, তাহলে শ্রেণীভেদ থাকে না। এক শ্রেণীর লোকেরা অপর শ্রেণীর সঙ্গে মিলে তালগোল পাকিয়ে তোলে। অথচ প্লেটোর আদর্শ রাজ্যে শ্রমবিভাগ ও শ্রেণী বিভাজন না থাকলেই নয়। শাসনকর্তা শাসন করবেন, যোদ্ধা যাবেন যুদ্ধে, প্রজার কাজ দ্রব্য উৎপাদন, এই হলো ব্যবস্থা। এই ব্যবস্থার ব্যাঘাত যদি ঘটে, প্রজা যদি হতে চায় শাসনকর্তা, মুচি যদি ইচ্ছা করে ওস্তাগার হবে, তাঁতি সুতার মিস্ত্রি, তাহলে দুরবস্থা ও দুর্ভাগ্যের অবধি থাকবে না। অন্যদিকে সৎ যদি অসতের অনুকরণ করে, তাহলেও সৎ ও অসতের ভেদরেখাকে স্পষ্ট রাখা যাবে না। অসতের অনুকরণে সতের সততা হয়তো নিষ্কলুষ থাকবে না। মার্ক্সবাদী সমালোচকরা প্লেটোর এই মনোভঙ্গিকে ফ্যাসিস্ট বলে চিহ্নিত করেছেন। মন্তব্য করেছেন যে মানুষের সুপ্ত চেতনাগুলোর জাগরণকে তিনি ভয় করেন, কেননা সে জাগরণ তার বাঞ্ছিত শ্রেণী শৃঙ্খলিত সমাজ ব্যবস্থা ভেঙে ফেলবে। সামাজিক কুফলের যে অনুমান প্লেটো করেছেন, সেটা প্রত্যেক যুগেই নীতিনিষ্ঠদের মুখে নতুন করে শোনা গেছে। এ আপত্তি তাই প্লেটোর একার নয়। নীতিবোধের সামাজিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অনেক সমাজ হিতৈষীরাই। সে যাই হোক, এই দু পায়ের আপত্তির কারণে কবিদের প্রতি করণীয় কর্তব্য সম্বন্ধে তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন এভাবে: অভিনয় কুশলী এসব মহোদয়দের, যারা এতটা দক্ষ যে সবকিছুরই অনুকরণ করতে পারেন, তাদের কেউ যদি আমাদের কাছে এসে প্রস্তাব করেন যে নিজেকে এবং নিজের কাব্যকলাকে প্রদর্শিত করবেন, তাহলে আমরা হাঁটু গেড়ে বসব, বসে মিষ্টি, পবিত্র ও চমকপ্রদ লোক হিসাবে তাকে সম্মান করব। কিন্তু সেই সঙ্গে তাকে জানিয়ে দেব যে আমাদের রাষ্ট্রে তার মতো লোকের ঠাঁই নেই, আইনের নিষেধ আছে তাকে রাখার ব্যাপারে, এবং অতঃপর সুগন্ধি দিয়ে তাকে আমোদিত করে মাথায় পশমের মালা পরিয়ে আমরা তাকে ভিন্ন শহরের পথে এগিয়ে দেব। সাধারণতন্ত্রের দশম খণ্ডে কাব্যরসিকদের প্রতি একটা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন প্লেটো। কবিদের নিজেদের নয়, তাদের সমর্থক ও অনুরাগীদের আমরা একটা সুযোগ দেব কাব্যের সপক্ষে গদ্য লিখতে এবং প্রমাণ করতে যে কাব্য শুধু সুমিষ্টই নয়,
সুমিষ্ট যে সে তো আমরা ভালো করেই জানি, সেই সঙ্গে সমাজের পক্ষে কল্যাণকরও বটে। আমরা অনুরাগ ভরে কবিতা শুনব, কেননা সমাজের পক্ষে কাব্যের কল্যাণকারিতা সপ্রমাণ হলে আমরা ধরেই নিচ্ছি যে কাব্যপাঠে আমাদের উপকার হবে। এই চ্যালেঞ্জের কথা এরিস্টটল জানতেন। আরও অনেক কিছুরই সঙ্গে কাব্যতত্ত্বে এই চ্যালেঞ্জের একটা সদুত্তরও আছে। কাব্য যে অনুকরণ একথা এরিস্টটলও মানেন। কাব্য তথা শিল্পকলাকে তিনি অনুকরণ বলেই চিহ্নিত করেছেন। কিন্তু কাব্য যে বস্তুটির অনুকরণ তা সত্য কি মিথ্যা এ নিয়ে তিনি কোনো উদ্বেগ প্রকাশ করেননি। কেননা অনুকরণ হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, সহজাত প্রবণতা। তাই অনুকরণের বিষয় সত্যই হোক আর মিথ্যাই হোক, অনুকরণ মানুষ করবেই। মানুষ নিজে অনুসরণ করতে ভালোবাসে এবং অন্যের অনুকরণ দেখে আনন্দ পায়। আরও একটি প্রবৃত্তি আছে মানুষের ভেতর, ছন্দ স্পন্দন ও সুরসঙ্গীতে আনন্দ লাভ। যে ছন্দ স্পন্দন, সুরসঙ্গতি কাব্যের উপাদান এবং যা আছে বলে কাব্যপাঠে মানুষের বিশেষ আগ্রহ। মানুষ যেহেতু দেবতা হয়ে যাবে না কোনোদিন, পশুও হয়ে পড়বে না সহসা, তাই এই দুটি বৃত্তি তার ভেতর থাকবেই। এবং যতদিন মানুষ মানুষ থাকছে ততদিন কাব্যকলারও বিনষ্টি নেই। তাই যদি হয় তাহলে কাব্যের পক্ষে বা বিপক্ষে কথা বলা নিষ্ফল। যা থাকবেই তা মেনে না নিয়ে উপায় কি? কথাগুলো এরিস্টটল এমন খোলাখুলি বলেননি, কিন্তু তার বক্তব্যের ধারাটা এই রকমেরই। তবু যদি সত্য মিথ্যার তর্ক ওঠে তাহলে এরিস্টটল স্বীকার করবেন যে সাহিত্যে মিথ্যার স্থান গৌণ নয়। হোমার কবি হিসেবে যেমন শ্রেষ্ঠ, মিথ্যাবাদী হিসেবেও তেমনি। কিন্তু সাহিত্যিক মিথ্যার একটি বৈশিষ্ট্য আছে, অবিশ্বাস্য সম্ভবের চাইতে কবির পক্ষপাত থাকা উচিত বিশ্বাস্য অসম্ভবের প্রতি। অর্থাৎ লক্ষ্য রাখতে হবে পাঠকের বিশ্বাস সৃষ্টির দিকে। যে মিথ্যা পাঠকের আস্থা অর্জনে অসমর্থ সে মিথ্যা নিষ্ফলা। অবিশ্বাস সম্ভবের সঙ্গে বিশ্বাস ও অসম্ভবের এই পার্থক্যটাকে তিনি যে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন তা বোঝা যায় কাব্যতত্ত্বে মাত্র কয়েক পৃষ্ঠার ব্যবধানে এর পুনরুক্তি দেখে। অন্যত্র তিনি মন্তব্য করেছেন যে অবিশ্বাস্যকে গল্পের বাইরে রাখা ভালো। পাঠকের আস্থা অর্জনের কথাটি অনেক শতাব্দীর পরে অনেক দূরের এক দেশের কবি কোলরিজ সুন্দর করে বলেছেন কাব্যের সত্য আর কিছুই নয়, পাঠককে বাধ্য করা তার অবিশ্বাসকে সাময়িকভাবে স্থগিত রাখতে। এ অবিশ্বাস সকল সার্থক মিথ্যাবাদীর সকল মিথ্যাকথা সম্পর্কেই সত্য। কিন্তু দ্বিতীয় একটি সত্য আছে সাহিত্যের মিথ্যায়, সাধারণ মিথ্যুকের মিথ্যা থেকে যেখানে সে স্বতন্ত্র। অনাবশ্যক মিথ্যা কথা কোনো কবি কখনো বলেন না। এরিস্টটলের ভাষায় অসম্ভবকে সমর্থন করতে হবে শিল্পের যা উচ্চতর বাস্তবের অথবা প্রচলিত ধারণার উল্লেখ করে। তার মানে মিথ্যার জন্য মিথ্যা বলা নয়, ততটুকুই বলা যতটুকু অপরিহার্য। তৃতীয়ত, এবং এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সাহিত্যের মিথ্যা খাঁটি সত্যের চেয়েও সর্বজনীন। এখানেই ইতিহাসের সঙ্গে কাব্যের প্রধান পার্থক্য। ইতিহাসের বিষয় হলো যা ঘটেছে, কাব্যের উপজীব্য বিষয় যা ঘটতে পারে। সম্ভাব্যতা ও আবশ্যকতার নিয়মের ভেতর ঘটা সম্ভব এমন ঘটনা। যা ঘটেছে তা একটি বিশেষ স্থান ও কালের সীমায় ঘটেছে। যা ঘটা সম্ভব তা যে কোনো স্থানে যে কোনো কালে ঘটতে পারে। একটি তাৎস্থানিক ও তাৎক্ষণিক, অপরটি সর্বজনীন ও সর্বকালিক। একটি বিশেষ, অপরটি নির্বিশেষ। ইতিহাস বিচ্ছিন্ন ঘটনার সমারোহ ঘটায়। কাব্য ঘটনাসমূহের অন্তর্নিহিত সত্যের ঐক্যকে উন্মোচিত করে। কূটতার্কিক বিচারে তাই কাব্যের বিষয়বস্তুকে মিথ্যা প্রতিপন্ন করা হয়তো অসম্ভব নয়, কিন্তু এ তেমন মিথ্যা যা ইতিহাসের সত্যের চেয়ে অনেক বেশি ব্যাপক ও বিস্তৃত এবং সেই কারণে অনেক বেশি সত্যাশ্রয়ী বটে। প্লেটোর প্রথম পর্যায়ের আপত্তির সঙ্গে যে দুটি আনুষঙ্গিক প্রশ্নের উল্লেখ করেছি তাদের যথাযথ উত্তরও এরিস্টটলে আছে। অনুকরণ কতটা সত্য নির্ভর,
অর্থাৎ তার বিষয়বস্তু কতটা সত্য এবং অনুকরণ সেই সত্যের কতটা নিকটবর্তী তা দিয়ে অনুকরণের মূল্য নিরূপণ করার আবশ্যকতা নেই। কেননা অনুকরণ নিজে যদি সুন্দর হয় তাহলে সেটাই শ্রোতার পক্ষে যথেষ্ট আনন্দের কারণ হবে। আনন্দ দেওয়ার জন্য অনুকরণ অসুন্দরকে পরিহার করে শুধু সুন্দরের উপরই দৃষ্টি নিবদ্ধ রাখবে। এ বিধানও এরিস্টটল মানেন না। তার মতে কুৎসিতের অনুকরণও সুন্দর হতে পারে এবং সুন্দর হলে তা পারে আমাদেরকে আনন্দ দিতে। অবশ্যই নীতির ব্যাপারে গুরুর সচেতনতা শিষ্যেও যে একেবারে অনুপস্থিত তা নয়। কমেডির তুলনায় এরিস্টটল ট্র্যাজেডিকে শ্রেষ্ঠতর বিবেচনা করেন, কেননা কমেডি হীনতর লোকদের অনুকরণ, ট্র্যাজেডি অনুকরণ মহত্তর চরিত্রের। ট্র্যাজেডির নায়ক চরিত্রে মহত্ব যে অত্যাবশ্যক একথা তিনি জোর দিয়ে বলেছেন। ইউরিপিডিস তার একটি নাটকে মেনেলুসকে যে অপ্রয়োজনে কলঙ্ক চিহ্নিত করেছেন তা এরিস্টটলের অনুমোদন লাভ করেনি। নিজের সামান্য একটু দুর্বলতার জন্য ট্র্যাজেডির নায়ক অনেক বড় দুর্ভোগ সহ্য করেন, কিন্তু দুর্ভোগ সত্ত্বেও ট্র্যাজেডি শক্তিরই আলেখ্য, দুর্বলতার নয়। আর যত বিদ্যাই বলি সবকিছুই যে উন্নত জীবনের জন্য, এ তত্ত্বে এরিস্টটল সবসময়ই বিশ্বাস করতেন। নায়কের এই মহত্বের ভেতরই নিহিত আছে ট্র্যাজেডির প্রধান নৈতিক শক্তি। ট্র্যাজেডিতে নায়কের অসামান্য দুর্ভোগ দেখে দর্শকের মনে দুটি ভাবের উদ্রেক হয়, একটি করুণা, অপরটি ভীতি। সামান্য ত্রুটির জন্য অসামান্য দুর্ভোগ তথা মহত্বের বিনাশ দর্শনে নায়কের জন্য করুণার সৃষ্টি হয়, এবং শক্তিমান হওয়া সত্ত্বেও ওই দুর্ভোগের মুখোমুখি দাঁড়িয়ে নায়ক যে নিতান্ত শক্তিহীন ও অসহায় এই বোধ থেকে জন্ম নেয় একটা আতঙ্ক। এরিস্টটল বলেছেন, ট্র্যাজেডি দর্শনে ও শ্রবণে আমাদের মনে এই অনুভব দুটির বিমক্ষণ সম্পন্ন হয়। বিমক্ষণ ধারণাটির অর্থ নিয়ে বিস্তর তর্ক হয়েছে। দু ধরনের অর্থ চালু আছে। এক বিমক্ষণ হল পরিশোধন। বিমক্ষণের প্রক্রিয়ায় করুণা ও ভীতির অনুভব যে শুধু জাগ্রত হয় তা নয়, তা পরিশোধিতও হয়। দৈনন্দিন জীবনে আমরা কে না করুণায় সিক্ত হই, কে না আতঙ্কিত হই ভয়ে, কিন্তু সে করুণা ও ভীতির সঙ্গে স্বার্থ জড়িত থাকে। নিজের ক্ষতি বা বিপদে যে করুণা ও ভীতির উদ্রেক হয় তা স্বার্থপরতার কালিমায় মলিন। অন্যদিকে ট্র্যাজেডিতে নায়কের দুর্ভোগ দেখে যে করুণা ও ভীতির জাগরণ ঘটে তাতে ব্যক্তিগত স্বার্থের ছাপ নেই, তা আত্মস্বার্থমুক্ত, অপরের দুর্ভোগজাত। ট্র্যাজেডির নায়ক আমার আত্মীয় নন, স্বজন নন। তার মানে ট্র্যাজেডি আমার করুণা ও ভীতিকে পরিশোধিত করল স্বার্থের মলিনতা থেকে। এর অর্থ নৈতিক উন্নয়ন। দ্বিতীয় ব্যাখ্যা, বিমক্ষণ হল চিকিৎসাশাস্ত্রীয় রূপক। এই ব্যাখ্যাটি অধিক প্রচলিত ও গ্রহণযোগ্য। এই মত অনুযায়ী চিকিৎসক যেমন মানুষের শরীর থেকে দূষিত রক্ত ক্ষরণ করান রোগীর স্বাস্থ্যগত কারণে, ট্র্যাজেডিও তেমনি মানসিক স্বাস্থ্য অটুট রাখার প্রয়োজনে পাঠকের মন থেকে করুণা ও ভীতির অনুভব দুটিকে নির্গত করে দেয়। অবরুদ্ধ করুণা ও ভীতি দূষিত রক্তের মতোই বিপজ্জনক বস্তু। মনের ভেতর দীর্ঘকাল চাপা পড়ে থাকলে করুণা ও ভীতি বাঁধের মুখে পানির প্রবল উচ্ছ্বাসের মতো বিপদ বাধাতে পারে। ট্র্যাজেডির প্রধান কাজ এই প্রচণ্ড অনুভূতি দুটি নির্গমনের জন্য আবশ্যক পথ তৈরি করে দেয়া এবং নির্গমন সম্ভব হলে মনে উপশমজনিত যে আনন্দের সৃষ্টি হয় তা সরবরাহ করা। টেনিসনের একটি কবিতায় একজন সদ্য বিধবার বর্ণনা আছে। যুদ্ধে নিহত স্বামীর লাশের কাছে স্তব্ধ হয়ে বসে আছেন মহিলা। অজ্ঞান হয়ে যাননি, ভেঙে পড়ছেন না কান্নায়। সঙ্গিনীরা মুখ চাওয়াচাই করছেন। এ তো ভীষণ কথা, একে কাঁদাতে হবে, নয়তো জমাট শোকে চৌচির হয়ে যাবে এর হৃদয়। মৃদু কণ্ঠে তারা অনেক রকম প্রশংসা করলেন মৃত স্বামীর, কিন্তু মহিলা নির্বাক ও নিস্তব্ধ। শেষে 90 বছরের এক দায়ী উঠে এলেন। মহিলার সন্তানটিকে এনে রাখলেন ওর কোলে। অমনি শ্রাবণধারার মতো অশ্রু নামল বিধবার দুচোখ বেয়ে। ক্রন্দন বিধুরা বললেন, বাছারে, তোর জন্যই তো আমাকে বেঁচে থাকতে হবে। কান্নার মধ্যে দিয়ে শোকের এই যে উপশম, এ যদি না ঘটত
তাহলে স্বামীহারা ওই মেয়েকে বাঁচানো অসম্ভব হতো। উপশমের এই পথে আনন্দ সৃষ্টি হলো ট্র্যাজেডির আরাধ্য কর্ম। কাব্যতত্ত্বের ইংরেজ ভাষ্যকারেরা কবি বায়রনের একটি চিঠির উদ্ধৃতি দিয়ে থাকেন। এই চিঠিতে কাব্যকে বায়রন বলেছেন তেমন এক লাভাস্রোত যার নিঃসরণে ভূমিকম্প রহিত হয়। এই বিবরণ ট্র্যাজেডির অবদান সম্পর্কেও সত্য। করুণা ও ভীতির অবদমনজনিত কুফল ব্যক্তিকে ছাড়িয়ে সমাজকেও বিপন্ন করতে পারে। অবরুদ্ধ অনুভূতিগুলো একদিন প্রচণ্ডভাবে বিস্ফোরিত হতে পারে সামাজিক বিপ্লব কি বিশৃঙ্খলার আকারে। এরিস্টটল সবসময়ই রক্ষণশীল, তাই তো ট্র্যাজেডি তার কাছে এমন গুরুত্বপূর্ণ। এইভাবে ট্র্যাজেডি মানুষের উপকার করে। গ্রিক ট্র্যাজেডি অভিনীত হতো বছরে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের সময়, অর্থাৎ নাগরিকদের সুযোগ ছিল নিয়মিত বিরতিতে করুণা ও ভীতির বিমোক্ষণ লাভ করার। নীতির ক্ষেত্রে ট্র্যাজেডির ভূমিকা এরিস্টটল এভাবেই নিরূপণ করেন। ট্র্যাজেডি আমাদের সুস্থ রাখে, যাতে আমরা অকারণে উত্তেজিত না হই, ভাবাবেগে অগোছালো না হয়ে পড়ি, যাতে নিজের উপর শাসন অব্যাহত রাখতে পারি। বিমোক্ষণের মধ্যে দিয়ে ট্র্যাজেডি আমাদের সেভাবে প্রস্তুত করে। আবেগকে তিনিও অপছন্দ করেন, সেজন্য তিনি নিয়মিত বিমোক্ষণ চান, প্রবাহ চান প্লাবন ঠেকাতে। অ্যাথেনীয় গণতন্ত্রের নিচে ছিল দাসপ্রথা। সেই ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য একটা আগ্রহ এরিস্টটলের অন্য সব রচনায় যেমন আছে তেমনি কাব্যতত্ত্বেও। প্লেটোর চ্যালেঞ্জের উত্তর হিসাবে গ্রহণযোগ্য এরিস্টটলের বক্তব্যের ভেতর যে বিষয়বস্তু আছে তার সত্যতা নিয়ে বিগত 2500 বছরে সন্দেহ যে কখনো ওঠেনি তা নয়, কিন্তু কোনো সন্দেহই তাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারেনি। সমালোচক হিসাবে এরিস্টটলের একটা বড় কৃতিত্ব এইখানে। কাব্যবিচারে গুরু শিক্ষকের ভেতর আরও একটা পার্থক্য রয়েছে। প্লেটো অনুপ্রেরণায় আস্থাশীল। আইনকানুন গ্রন্থে তার একটি স্মরণীয় উক্তি হল, কাব্যলক্ষ্মী প্রথমেই মানুষকে অনুপ্রাণিত করে নেয়, কেননা যে সকল মহৎ কাব্যের আমরা অনুরাগী তাদের স্রষ্টারা শিল্পের কোনো আইন শিক্ষা করে সৃষ্টির উৎকর্ষ লাভ করেননি। তাদের কণ্ঠে কবিতার অনবদ্য চরণগুলো যে ধ্বনিত হয়ে উঠেছে সেটা বিশেষ অনুপ্রেরণার মুহূর্তে, সেই বিশেষ সময় যখন তাদের উপর বাইরের কোনো শক্তি এসে ভর করেছে। গীতি কবিতার রচয়িতারা তাদের প্রশংসিত গানগুলো রচনা করে তখন, যখন আদিদৈবিক উন্মত্ততা তাদের পেয়ে বসে। অতিপ্রাকৃতিক আবেশের তেমন ক্ষণে ক্ষণে তাদের মনে ছন্দস্পন্দন ও সুরসঙ্গতি যে উত্তেজনা সৃষ্টি হয় তাকেই তারা প্রকাশ করেন শ্রোতাদের কাছে। কেননা কবি মাত্রেই একটি অতিশয় লঘু, উড্ডীয়মান ও পবিত্র সত্তা, এবং কবির পক্ষে কোনো উদ্ভাবনাই সম্ভব নয় যতক্ষণ না তিনি অনুপ্রাণিত হয়ে পড়েছেন উন্মত্ত। যতক্ষণ বুদ্ধি সুস্থ আছে ততক্ষণ একটি চরণ রচনা করা সম্ভব নয় তার পক্ষে। কাব্যে অনুপ্রেরণার আবশ্যকতা সম্পর্কে এরিস্টটলও অনবহিত নন। কাব্যতত্ত্বে তিনি বলেছেন, কবির পক্ষে একটা বিশেষ গুণ বা খানিকটা উন্মাদনা থাকা আবশ্যক। কবিতায় অনুপ্রেরণার ভূমিকা এরিস্টটল অস্বীকার করবেন না হয়তো, কিন্তু এই পর্যন্তই, এর বেশি নয়। কবিকে তিনি সুস্থ বুদ্ধির ক্রিয়া বিরহিত উন্মাদ মনে করেননি। কাব্যকলা সকল প্রকার আইন কানুনের ঊর্ধ্বে এক রহস্যময় অন্ধকার সত্তা। তাই সচেতনভাবেই কাব্য রচনার চেষ্টা করা না করা, তার রীতিমতো জানা বা না জানা, নিতান্তই অর্থহীন। শিক্ষকের এই মত ছাত্র গ্রহণ করতে পারেননি। অনুপ্রেরণা যেমন সত্য, রীতিনীতি আইনকানুনও তেমনি সত্য। অনুপ্রেরণার যেমন আবশ্যকতা আছে তেমনি প্রয়োজন রয়েছে কলাকৌশল মেনে চলবার। তবে এখানে স্মরণ রাখা আবশ্যক যে এরিস্টটল কাব্যের শিল্পকলার দিকটা নিয়েই ভাবছেন, কবির মন তার বিবেচনার বিষয় নয়। দৃষ্টিভঙ্গির এই পার্থক্যের একটা কারণ এই যে অন্তর্মুখী প্লেটো কবির আত্মার দিকে চেয়েছেন, বহির্মুখী এরিস্টটল লক্ষ্য করেছেন কবির সৃষ্টিকে। কেমন ধরনের মানুষ কবিতা সৃষ্টিতে সক্ষম এই হলো প্লেটোর বিবেচ্য, আর কবিতার স্বভাব ও প্রকৃতি কেমন সেটি এরিস্টটলের জিজ্ঞাসা।
কি করে কোন প্রক্রিয়ায় কাব্য রচনার মানসিকতা কবির মধ্যে সৃষ্টি হয়ে তা নির্ধারণ করা এরিস্টটলের এলাকার বাইরে। তার দায়িত্ব কবিতা লেখা হয়ে যাওয়ার পর কবিতাটিকে বিশ্লেষণ করা, তার আভ্যন্তরিক শৃঙ্খলা ও বিন্যাস, উপাদান ও সংগঠন, অন্য কবিতার সঙ্গে তার সাদৃশ্য বৈসাদৃশ্য, তার বিশিষ্ট অবদান ইত্যাকার বস্তুগুলো নির্ণয় করা। এই জন্যেই যে হোমার ও সফোক্লিসের রচনার তিনি উচ্চ কণ্ঠে প্রশংসা করেছেন। লোক হিসাবে তারা কেমন ছিলেন সে বিষয়ে কোনো সংবাদ কাব্যতত্ত্বে পাওয়া যায় না। কাব্যকলাকে এরিস্টটল যে রহস্যের রাজ্য বলে গণ্য করেননি, এই সত্যে তার কাব্য সমালোচনার প্রধানতম ঐতিহাসিক মূল্য নিহিত। অল্প স্বল্প কাব্য সমালোচনা এরিস্টটলের পূর্বেও ছিল বইকি, প্লেটো তো বটেই। এরিস্ট ফিনিশির ব্যাং শীর্ষক কমেডিতে, এমনকি হোমারের রচনাতেও কাব্য তথা শিল্প সমালোচনার প্রক্ষেপ আছে। তবু এরিস্টটলকেই বলা হয় সমালোচনা শাস্ত্রের জনক, কারণ তিনিই প্রথম সমালোচক যিনি কাব্য বিচারকে কাব্য পাঠের মতোই গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন। কাব্যপাঠ মানুষের সহজাত প্রবৃত্তি, তাই কাব্য জিজ্ঞাসাও একটি স্বতন্ত্র শাস্ত্র। তার সমালোচক মতগুলো প্রক্ষিপ্ত মন্তব্য মাত্র নয়, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় লব্ধ ও শৃঙ্খলার সঙ্গে বিন্যস্ত একটি পাঠ্য বিষয়। লাইসিয়ামে তিনি ছাত্রদের যেমন শিক্ষা দিতেন জীববিজ্ঞান কি, তর্কবিদ্যা কি, রাষ্ট্রনীতি কি, ঠিক তেমনিভাবে পাঠ দিতেন কাব্যতত্ত্বের নীতিশাস্ত্র, পদার্থবিজ্ঞান, মনোবিদ্যা তথা জীবন ও জগতের সকল পরিচিত এলাকার বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্ষেত্রে যে শৃঙ্খলা তিনি আনয়ন করেছিলেন, কাব্যপাঠের ক্ষেত্রেও তেমন একটা সুবিন্যস্ত বিচার প্রণালী প্রতিষ্ঠা ছিল তার অভীষ্ট, এবং সে কাজে তিনি যে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছিলেন তাতে সন্দেহ নেই। সাহিত্যের আবেদন ব্যক্তির কাছেই, কিন্তু বিচারটা সম্পূর্ণরূপে আত্মগত হবে না, হবে বিষয়গত, যে জন্য সাহিত্য বিচারে তত্ত্বগত জ্ঞানের প্রয়োজন রয়েছে। তার চেয়ে বড় কথা, কাব্যশাস্ত্রকে তিনি নীতিশাস্ত্রের সর্বগ্রাসী শাসন থেকে মুক্ত করেছিলেন। বলেছি প্লেটোর সঙ্গে এ বিষয়ে তার ভীষণ রকম পার্থক্য। কবি সত্য কথা বলেছেন কি মিথ্যা কথা বলেছেন এটা স্থির করা সমালোচকদের দায়িত্ব নয়। সমালোচকদের কাছে নিরূপণ করা মিথ্যা কথা কিভাবে সুন্দর করে বলতে হয় কবির তা জানা আছে কি না, এবং কবির মিথ্যা কথায় সর্বজনীন সত্য ধরা পড়ল কতটা। বিষয়বস্তুর গুণাগুণ দিয়ে কাব্যের উৎকর্ষ অপকর্ষ নির্ধারিত হয় না। কাব্যের উৎকর্ষ নির্ভর করে অনুকরণ দক্ষতার উপর, অর্থাৎ কাব্যের বিচার হবে কাব্যের মানদণ্ডে। দেখতে হবে কবি কোন ধরনের আনন্দ আমাদেরকে দিতে চাচ্ছেন, তারপরে প্রশ্ন উঠবে সেই বিশেষ ধরনের আনন্দদানে তার দক্ষতা কতটা। সব রূপকল্প সব ধরনের আনন্দ দেয় না, এক এক ধরনের কবিতা এক এক রকমের আনন্দ দেবে, এবং ওই বিশেষ রূপকল্পে রচিত যে কোনো রচনার সাফল্য নির্ভর করবে পাঠকের মনে উদ্দিষ্ট আনন্দ সৃষ্টির উপর। এভাবে কাব্যপাঠ স্বতন্ত্র ও স্বনিয়ন্ত্রিত হয়ে উঠল। শুধু নীতিশাস্ত্র নয়, কাব্যবিচারে অন্য কোনো শাস্ত্রের কর্তৃত্বও তিনি মানেন না। তাই বলেছেন, ত্রুটিহীনতার মান এক এক বিষয়ে এক এক রকম, অর্থাৎ কাব্যতিরিক্ত কোনো বিষয়ের মানদণ্ডে নিরূপিত কাব্যটির মূল্য বিবেচনা গ্রাহ্য নয়। এই যে কাব্যবিচারকে স্বাধীনতা দিলেন, এই কাজটা তার আগে অন্য কোনো সমালোচক করেননি। দার্শনিকের কাজ সংজ্ঞা দেয়া, সংজ্ঞা দিতে গিয়ে পার্থক্য নির্দেশ করা। এরিস্টটলও তাই করেন, ট্র্যাজেডির সংজ্ঞা দিলেন, অন্য রূপকল্প থেকে তার তফাৎ কোথায় দেখালেন। ট্র্যাজেডির সংজ্ঞা শিল্পকলার সংজ্ঞার ভেতরেই, বাইরে নয়। প্রত্যেকটি রূপকল্পই স্বতন্ত্র, এবং প্রত্যেকটি রচনাকে হতে হবে ঐক্যবদ্ধ। প্রাণীর দেহে যেমন এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের ঐক্য থাকে, একটি সাহিত্যিক রচনাও তেমনিভাবে পূর্ণাঙ্গ ও ঐক্যবদ্ধ। তার আগ্রহ রচনাটির আঙ্গিক বিচারে তো বটেই, সেই সঙ্গে ভেতরের বস্তুর মূল্য বিচারেও। এ তো গেল সমালোচক এরিস্টটলের ঐতিহাসিক মূল্য, তার স্থায়ী মূল্যও কম নয়।
এরিস্টটলের সমস্ত মতামত যদি ভ্রান্ত হতো, ভ্রান্ত তারা অবশ্যই নয়, তাহলেও তার সমালোচনার গুরুত্ব থাকত। তিনি সমালোচনা পদ্ধতি শিখিয়েছিলেন বলে। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, তুলনা, শ্রেণীকরণ ও সাধারণীকরণের যে কৌশল তিনি অন্যান্য শাস্ত্রতত্ত্বে ব্যবহার করেছেন, কাব্য সমালোচনায় তাদের কিভাবে প্রয়োগ করা যায় তার নিদর্শনও তিনি রেখে গেছেন। তার সামনে সমালোচনায় কোনো আদর্শ ছিল না, ছিল না কোনো পরিভাষাও, শুধু নাটকগুলো ছিল। তাদের ভেতর থেকেই সমালোচনার সূত্রসমূহ বের করে এনেছেন তিনি। এ ব্যাপারে কোনো পূর্ব সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেননি এরিস্টটল। অবরোহণ না করে বরঞ্চ আরোহণ করেছেন। এই আত্মনিরপেক্ষ বিষয়মুখীনতার কারণেই তার জিজ্ঞাসার মূল্য কখনো কমবে না। ড্রাইডেন মন্তব্য করেছিলেন যে এরিস্টটল যদি শেক্সপিয়ারের নাটকের সঙ্গে পরিচিত হতেন, তাহলে এখন যে তার মতামতগুলোর মধ্যে শেক্সপিয়ারের স্থান সংকুলান হয় না, এমন একটা পরিস্থিতি কখনো সৃষ্টি হতো না। এরিস্টটলের ধারণার রদবদল হতো, সম্প্রসারণ ঘটত সিদ্ধান্তের। তাই বলা হয়ে থাকে যে এরিস্টটলের ধারণাগুলো অসত্য যদি হতো, তবু তার জিজ্ঞাসার মূল্য স্বীকার না করে উপায় ছিল না। শিল্পকলা কি? এক ধরনের শিল্পের সঙ্গে অন্য ধরনের শিল্পের তফাৎ ঘটতে পারে কি কি বিষয়ে? এ সকল প্রসঙ্গ থেকে শুরু করে ট্র্যাজেডির কাব্য ভাষাতে বিশেষ্য বা ক্রিয়াপদ কতটা ও কেমনভাবে থাকবে, এ পর্যন্ত সমুদয় প্রসঙ্গ, যে সকল জিজ্ঞাসা এরিস্টটল সর্বপ্রথম উত্থাপন করেন, আজও তাদের জবাব খোঁজার বিরাম নেই। ট্র্যাজেডির রূপকল্প যে গ্রিক ট্র্যাজেডিতেই তার পূর্ণাঙ্গতা লাভ করেছিল, এমন দাবি এরিস্টটল করেননি। বলেছেন সেটা ভিন্ন এক জিজ্ঞাসা, অর্থাৎ ট্র্যাজেডির বিবর্তন গ্রিক ট্র্যাজেডির পরও সম্ভবপর ছিল কিনা এই বিষয়ে তিনি খোলামন। তাই যদি ধারণা করা হয় যে শেক্সপিয়রীয় ট্র্যাজেডি এই রূপকল্পের বিবর্তন ধারায় একটি পরবর্তী স্তর, তাহলে অন্যায় করা হয় না। তখন এটাও বোঝা যায় যে ট্র্যাজেডির আলোচনায় তার কথাই চূড়ান্ত, এমন বিশ্বাস আর জারি থাক এরিস্টটলের নিজের ছিল না। যেহেতু মধ্যযুগের বিবেচনায় এরিস্টটল ছিলেন প্রকৃতি ও বাইবেলের মতোই অভ্রান্ত, তাই সেকালের অত্যুৎসাহী সমালোচকেরা এরিস্টটলের মতামতকে আক্ষরিক অর্থে গ্রহণ করেছেন। ভক্তিপ্রবণ ভাষ্যকারেরা তিনি যা বলেছেন তার সঙ্গে যা বলেননি তাও যুক্ত করে নিয়েছেন। যেমন ট্র্যাজেডিতে এরিস্টটল অত্যাবশ্যকীয় বলেছেন শুধু কর্মের ঐক্যকে, সময়ের ঐক্যের কথা উল্লেখ করেছেন মাত্র একবার, স্পষ্ট করে উল্লেখ করেননি স্থানিক ঐক্যের। কিন্তু ভাষ্যকাররা নির্দেশ দিলেন যে কর্মের ঐক্য তো থাকবেই, সময়ের এবং স্থানের ঐক্যও থাকা চাই। একদিনের অধিক সময়ের বিবরণ থাকবে না ট্র্যাজেডিতে, রদবদল চলবে না অকুস্থলের। শুধু মধ্যযুগ বলে নয়, ষোড়শ শতাব্দীতেও সমালোচক বেন জনসন নাট্যকার শেক্সপিয়রকে নিয়ে ঠাট্টা মশকরা করেছেন শেক্সপিয়রের সময় ও স্থানের ঐক্য মিল নেই বলে। এই অতিভক্তি ও অতি উৎসাহে কিন্তু এরিস্টটলের প্রতি যথার্থ সম্মান প্রকাশ পায়নি। মনের সদা সংশয়শীলতা ও অবাধ উন্মুক্ততা নিয়ে এরিস্টটল যেখানে সবসময়ে একজন অনুসন্ধানব্রতী, সেখানে একজন আত্মসিদ্ধান্ত সুনিশ্চিত নির্দ্বন্দ্ব প্রচারকের মূর্তি প্রতিষ্ঠায় এরিস্টটলের বরং অবমাননাই ঘটে। এরিস্টটল মধ্যযুগের সমালোচকদের কাছে যেমন ক্লাসিজমপন্থী সমালোচকদের নিকটও তেমনি অবশ্য মান্য। তার অনুকরণ তত্ত্ব ক্লাসিজমের প্রধানতম ভিত্তি। অনুকরণকে তিনি বলেছেন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, এ নিয়ে বিতর্ক নেই। কিন্তু অনুকরণই যে কাব্য তথা শিল্পকলার মূল বস্তু, এই মত রোমান্টিকরা মানতে চায় না। কেননা এই মতে ব্যক্তিমনীষা ও সৃজন ক্ষমতার যথাযোগ্য মর্যাদা নেই। তাদের মতে পাখির পূজনের মতো, গাছের ফুলের মতো কাব্য আপনার স্বভাবে কবির রহস্যাবৃত অন্তর্লোকে থেকে উৎসারিত হয়। এরিস্টটল কিন্তু অনুপ্রেরণাকে অস্বীকার করেননি। তদুপরি গ্রিক ভাষায় কবি শব্দের অর্থই হলো স্রষ্টা। অনুকরণ বলতে এরিস্টটল বস্তুর অবিকল নকল বুঝাননি। এরিস্টটলীয় অর্থে অনুকরণ হলো কল্পনার সাহায্যে প্রতিকল্প সৃষ্টি।
বিজ্ঞানীদের সঙ্গে কবির প্রকৃত পার্থক্য এটা নয় যে একজন গদ্যে লেখেন, অন্যজন লেখেন পদ্যে। তফাৎ এইখানে যে কবি হচ্ছেন একজন অনুকারক এবং একজন বিজ্ঞানী, আর যাই হোক না কেন অনুকারক নন। শুধু পদ্য লিখলেই কবি হওয়া যায় না, কবিকে অনুকরণ করতে হয় কর্মের। সেই সঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে এরিস্টটলের মতে অনুকরণের উপজীব্য মানুষ হবে হয় আমাদের সমান সমান, না হয় নিকৃষ্টতর, নয়তো উচ্চতর। ট্র্যাজেডি আমাদের তুলনায় মহত্তর মানুষের অনুকরণ, মহাকাব্যও তাই। হোমারের নায়ক সাধারণ মানুষ নন, অর্থাৎ শ্রেষ্ঠ কবি যিনি, তিনি উচ্চতর বাস্তবের চিত্র আঁকেন, মানুষকে চিত্রিত করেন তার যেমন হওয়া উচিত ছিল তেমন করে। শ্রেষ্ঠ সাহিত্যে তাই জীবনের আদর্শায়িত রূপ দেখতে পাওয়া যায়। অতএব কবি যিনি, তিনি কোনো অবস্থাতেই নিষ্প্রাণ দর্পণ নন, তিনি একজন স্রষ্টা, যার ভেতর অনুপ্রেরণা আছে এবং আছে উচ্চতর জীবনের কল্পনা। এই পরিপ্রেক্ষিতটি খেয়াল রাখলে অনুকরণ তত্ত্বের রোমান্টিক সমালোচনার সবটাই যে গ্রহণযোগ্য নয় তা ধরা পড়ে। তাছাড়া রোমান্টিকরা যখন কবির আত্মপ্রকাশের উপর জোর দিয়েছেন, তখন তারা কাব্যের উদ্দেশ্যের কথা বলেছেন। এরিস্টটলের অনুকরণ তত্ত্ব বলছে কাব্যের পদ্ধতির কথা। অনুকরণের মতো বিমক্ষণ শব্দটিও এরিস্টটলের আগেও প্রচলিত ছিল। এরিস্টটলের কৃতিত্ব শব্দটিকে ট্র্যাজেডির শিল্প প্রকৃতির বিশ্লেষণের কাজে নিযুক্ত করেছেন। বিমক্ষণের ব্যাখ্যা নিয়ে তর্ক হয়েছে, কিন্তু ট্র্যাজেডিতে নিশ্চয়ই গ্রিক ট্র্যাজেডির অভিনয় অনুষ্ঠানের কথা স্মরণ করেছিলেন। গ্রিক ট্র্যাজেডিতে নায়ক একজন অতি বড় চরিত্র, শুধু মনের দিক দিয়েই নয়, শরীরের দিক দিয়েও। নায়ক মঞ্চে নামতেন পায়ের নিচে ভারী সোলের উঁচু জুতো পরে, মুখে লম্বা মুখোশ এঁটে, গায়ে জমকালো জব্বা চড়িয়ে। হাজার হাজার মানুষ একসঙ্গে দেখত তাকে। দেখতে দেখতে সন্ত্রস্ত হয়ে উঠত ভয়ে, সিক্ত হয়ে উঠত করুণায়। ডায়োনেসিউসের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান ছিল সমগ্র সম্প্রদায়ের ত্রুটি স্থালনের অনুষ্ঠান। ভিড়ের মধ্যে প্রতিটি মানুষের মন আলাদা আলাদা করে বিমক্ষণ ঘটিয়ে ট্র্যাজেডি এই শুদ্ধকরণে সহায়ক হয়। ট্র্যাজেডির বাইরেও বিমক্ষণ থাকে, মহাকাব্যে এবং উপন্যাসেও। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে ট্র্যাজেডিতে গ্রিক সভ্যতার প্রতিভার বৈশিষ্ট্য যতটা প্রকাশ পেয়েছে, অন্য কোনো সাহিত্যিক রূপকল্পে ততটা পায়নি। পৃথিবীর 4 জন শ্রেষ্ঠ ট্র্যাজেডি লেখকের ভেতর 3 জনই গ্রিক, চতুর্থ জন ইংরেজ। দাশুরায়ের পাঁচালীর প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, এই পাঁচালীতে কেবল দাশরথীর এলাকার মনের কথা পাওয়া যায় না, ইহাতে একটি বিশেষ কালের, বিশেষ মণ্ডলীর অনুরাগ বিরাগ, শ্রদ্ধা বিশ্বাস, রুচি আপনি প্রকাশ পাইয়াছে। একথা গ্রিক ট্র্যাজেডি সম্পর্কেও সত্য। গ্রিক ট্র্যাজেডি রচনা গ্রিক প্রতিভার পক্ষেই শুধু সম্ভবপর ছিল। এই ট্র্যাজেডি সৃষ্টির মূলে আছে একটি বিশেষ জীবন দৃষ্টি। সে দৃষ্টি পরলোকের চাইতে ইহলোকে অধিক গুরুত্ব দেয়। গ্রিক ট্র্যাজেডি ধর্মীয় বটে, কেননা তা ভাগ্যের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে লেখা, কিন্তু তা বারবার ইহজাগতিকও বটে। ইহলোকের দুর্ভাগ্য পূর্বজন্মের শাস্তি নয়। এই দুর্ভোগে কোনো পারলৌকিক মুখ্য নিহিত নেই। দুর্ভোগ ভাগ্যের বিধান, সে ভাগ্য রহস্যময় ও অপরিজ্ঞাত। ভাগ্য অমোঘ হতে পারে, কিন্তু তার বিরুদ্ধে সংগ্রামেই বীরত্ব। ট্র্যাজেডিতে ভয় আছে, দুঃখ থাকলে ভয় থাকবেই, কিন্তু সেই ভয়ঙ্কর ও রহস্যময় দুঃখের মুখেও মানুষের সংগ্রাম রয়েছে। মানুষ সেখানে দাস নয়, নাগরিক বটে। ট্র্যাজেডি এই বীরত্বেরই অনুকরণ, পরাজয়ের মুখে অপরাজয় মনোভাবের শিল্পগত প্রকাশ। তদুপরি এই দুর্ভাগ্যের দায়িত্ব সমাজের নয়, দায়িত্ব ব্যক্তির, কেননা ব্যক্তির দুর্বলতার পথেই দুর্ভাগ্যের আগমন। এথেন্সে তখন গণতন্ত্র ছিল সত্য, কিন্তু সে সত্য গণতন্ত্র আবার বীরত্বেও বিশ্বাস করত। আশা করত বীর যিনি, তিনি লড়বেন প্রকৃতির বিরুদ্ধে এবং নেতৃত্ব দেবেন মানুষকে। এই জীবন দৃষ্টি গ্রিক দেশের নিজস্ব। প্রাচ্য দেশের পক্ষে জীবনকে এভাবে বিচার বা গ্রহণ করা সহজ হয়।
তাই বাংলা রচনায় ট্র্যাজেডির স্থান সীমাবদ্ধ ও বিদেশের অনুকরণ নির্ভর। মিশরের সভ্যতা গ্রিসের সভ্যতার চেয়ে প্রাচীন, তবু মিশর যে ট্র্যাজেডি লেখেনি তার কারণ প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে জীবনের তুলনায় অধিকতর মর্যাদা ছিল মৃত্যুর। পিরামিডে মমিতে সেই মর্যাদারই প্রকাশ। অন্যদিকে গ্রিস সংস্কৃতি একান্ত জীবন নির্ভর। গ্রিক স্থাপত্য, দর্শন, খেলাধুলা, উপকথা যেমন গ্রিক ট্র্যাজেডিও, তেমনি জীবনের জয়গান বই নয়। স্কিলাস, সফোক্লিস ও ইউরিডিসের পরে এই ত্রয়ীর সঙ্গে তুলনাযোগ্য ট্র্যাজেডি লেখকের জন্ম আর একবারই হয়েছিল, এলিজাবেথীয় ইংল্যান্ডে। সে যুগটা ইংল্যান্ডের ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবের যুগ। ইংল্যান্ড তখন প্রাচীন গ্রিস ও রোমকে খুঁজে পেয়েছে, নাবিকদের পাঠিয়েছে সে বিশ্ব প্রদক্ষিণে, স্পেনের প্রবল পরাক্রান্ত নৌবাহিনীকে দিয়েছে হারিয়ে। মানব স্বীকৃতির সেই রেনেসাঁস পরবর্তী আবহের বাসিন্দা শেক্সপিয়র মনের দিক থেকে গ্রিসের দূরবর্তী ছিলেন না। মহাকাব্য আরও অনেক দেশে রচিত হয়েছে, কিন্তু সার্থক ট্র্যাজেডি গ্রিসের বাইরে ওই একবারই। ট্র্যাজেডিকে এরিস্টটল শ্রেষ্ঠতম সাহিত্যিক রূপকল্প বলে গণ্য করেছেন। ট্র্যাজেডি মহাকাব্যের তুলনায় মহত্তর, কেননা ট্র্যাজেডিতে মহাকাব্যের সবগুলো উপাদান তো রয়েছেই, তদুপরি ট্র্যাজেডির আবেদন যেমন লভ্য পঠনে তেমনি দর্শনেও। ট্র্যাজেডির আয়তন সংকীর্ণতর বলে এর আঙ্গিক সংগঠন সুসংহত ও সবিন্যস্ত। প্লটকে যে তিনি চরিত্রের চেয়ে অধিক মূল্য দিয়েছেন তার কারণও ট্র্যাজেডির এই দুই বৈশিষ্ট্যের ভেতরে লক্ষ্য করা যেতে পারে। ট্র্যাজেডিতে অভিনয় দর্শনে যা বা কিছুটা আনন্দ পাওয়া যায়, তথাপি তার পাঠনের কোনো তৃপ্তি পাওয়া যায় না। প্লট গল্প নয়, গল্পের শিল্পসম্মত সংগঠন। সেই সংগঠন যদি দুর্বল হয়, ট্র্যাজেডির কাঠামো যদি হয় অনির্দিষ্ট, নকশা অস্পষ্ট, ঘটনার পারম্পর্য বিশৃঙ্খল, কাহিনীতে যদি না থাকে সংহতি, ট্র্যাজেডি তাহলে দাঁড়াবে কি করে? বিশেষত ট্র্যাজেডি যেহেতু আয়তনে সংকীর্ণ, তাই তার ঘটনাগুলোর ভেতর একটা ঋজু ঐক্য, অনাবশ্যকের নির্মম বর্জন না থাকলেই নয়। ঐক্য মহাকাব্যেও প্রয়োজন। ট্রয়ের যুদ্ধ চলছিল 10 বছর, কিন্তু হোমার তার ইলিয়াডের জন্য এই দীর্ঘ মহাযুদ্ধের শেষ পর্বের একটি খণ্ডাংশ মাত্র বেছে নিয়েছিলেন। সেটি এমন একটি খণ্ডাংশ যার ঘটনাগুলো ঐক্যসূত্রে প্রথিত। ট্র্যাজেডির তুলনায় মহাকাব্য অনেক বেশি সুবিস্তৃত, তাই ট্র্যাজেডির ঘটনা পরম্পরা হবে আরও বেশি গাঢ় সংবদ্ধ। এরিস্টটল ট্র্যাজেডির মঞ্চায়িত রূপের দিকে যত না নজর দিয়েছেন, তার চেয়ে বেশি লক্ষ্য করেছেন এই রূপকল্পের বুদ্ধিগ্রাহ্য রূপকে। ট্র্যাজেডির 6টি উপাদানের মধ্যে মঞ্চসজ্জা হল নিকৃষ্টতম, কেননা দৃশ্য ও মঞ্চসজ্জার জন্য কৃতিত্ব যদি কারো প্রাপ্য হয়, সে তো মঞ্চ কুশলীদের, নাট্যকারের নয়। তাছাড়া যে নাট্যকার তার সাফল্যের জন্য অভিনেতার দক্ষতা কি দৃশ্যসজ্জা নির্মাতার কুশলতার উপর নির্ভরশীল, তিনি বরঞ্চ করুণারই পাত্র। চার্লস ল্যাম্ব একদা মন্তব্য করেছিলেন যে শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলোর আদৌ মঞ্চায়ন হওয়া উচিত নয়, কেননা মঞ্চে একজন হেমলেট কি একজন ওথেলোকে টেনে আনার মানে হলো চরিত্রটিকে স্থূল করে ফেলা। শেক্সপিয়রের তুলনা বিরহিত কবিতার এলাকা ডিঙিয়ে বুদ্ধিজীবী বিষণ্ণ সেই তরুণ হ্যামলেট যদি একজন পেশাদার অভিনেতার শরীরে ভর করে দর্শকদের চোখের সামনে হাজির হন, তাহলে কল্পনার মানুষটির সঙ্গে এই মঞ্চ বিহারী চরিত্রটির পার্থক্য দেখে দর্শক হয়তো শিউরে উঠবেন, বুঝতে পারবেন অন্য সব মহৎ কবির মতো শেক্সপিয়রকেও কেন আমাদের ঘরে বসে নিজের মতো করে পড়া উচিত। দৃশ্যসজ্জাকে হেয় বিবেচনা করে এরিস্টটল পৃথিবীর সকল দেশের সকল কালের মঞ্চের জন্য একটা অতি প্রয়োজনীয় মূলনীতি রেখে গেছেন। নাটককে অনেক সময় বলা হয় দৃশ্যকাব্য, কিন্তু নাটকের মঞ্চায়নে লক্ষ্য রাখা প্রয়োজন দৃশ্য যেন কাব্যকে ছাপিয়ে না ওঠে, সাজসজ্জা যেন সাহিত্যকে হটিয়ে না দেয়। নাটক দেখে ঘরে ফেরার পথে দর্শক যেন নাটকের কথাই মনে রাখেন, মঞ্চসজ্জার কথা নয়। মঞ্চায়নের বিষয়টি নিয়ে এরিস্টটল যে বিস্তারিত আলোচনা করেননি, সেটা মঞ্চের পক্ষে দুর্ভাগ্যজনক।
মূল কথা, নাটকে এরিস্টটল সাহিত্য হিসাবে বিচার করা অভিলাষী, এবং নাট্যকার যেহেতু মঞ্চসজ্জার অবলম্বন পাবেন না, তাই তার একমাত্র সহায় হবে প্লট। প্লটকে হতে হবে এমন যাতে মঞ্চায়ন বাদ দিয়ে শুধু পড়েই বা কাহিনীটি শুনেই আতঙ্কিত ও করুণাসিক্ত হয়ে ওঠা সম্ভবপর হয়। এজন্যই প্লটকে তিনি বলেছেন ট্র্যাজেডির প্রাণ। এক জায়গায় প্রায় অন-এরিস্টটলীয় উৎসাহের সঙ্গে ঘোষণা করেছেন, চরিত্রকে ব্যতি রেখে ট্র্যাজেডি সম্ভবপর, কিন্তু প্লট ব্যতি রেখে একেবারেই নয়। কিন্তু ওই একবারই। এই চরম মতের সমর্থনে দ্বিতীয় কোনো উক্তি নেই কাব্যতত্ত্বে। তাই এমন হওয়ার অসম্ভব নয় যে এই অতি উৎসাহী ঘোষণাটি একটি প্রক্ষিপ্ত বাক্য মাত্র, এরিস্টটলের নিজস্ব উক্তি নয়। সে যাই হোক, প্লটের সংগঠনকে এত গুরুত্ব দেওয়ার একটি বিশেষ কারণ হতে পারে এরিস্টটল শৃঙ্খলা চেয়েছিলেন, যা তার রাজনীতির জন্যও দরকার। শ্রেণীগতভাবেই তিনি শৃঙ্খলার ভক্ত ছিলেন। তার দৃষ্টিতে বিমক্ষণও ওই শৃঙ্খলার বিশেষভাবে প্রয়োজন। প্লট সম্পর্কে উচ্চ ধারণা পোষণ হেতু এরিস্টটলকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। এরিস্টটল গ্রিক ট্র্যাজেডির রূপকে সামনে রেখে তার মতামত তৈরি করেছেন, কিন্তু তাই বলে এটাই একমাত্র যুক্তি নয় এ বিষয়ে এরিস্টটলের মতকে সমর্থন করার। অন্য যুক্তিও আছে। প্রথমত, এরিস্টটলীয় অর্থে চরিত্র প্লটের অন্তর্গত। চরিত্রের অবস্থান প্লট কাঠামোর ভেতরে। এই কাঠামোর বাইরে চরিত্রের কোনো পরিচয় নেই। ঘটনা পরম্পরার মধ্য দিয়েই প্লট অগ্রসর হয়, চরিত্র আত্মপ্রকাশ করে। প্লট হলো কর্মের অনুকরণ, কিন্তু কর্মের কর্তাকে? কর্তা তো নায়ক। এই কর্তাটিকে ছাড়া কর্ম সম্ভবপর নয়। দ্বিতীয়, প্লটের গুরুত্ব কোনো অবস্থাতেই অনস্বীকার্য নয়। এমনকি আধুনিক কাল, যখন প্রবণতা দেখা দিয়েছে চৈতন্যের প্রবাহকে অবারিত করার জন্য ঘটনা, সময় বা বক্তব্যের ধারাবাহিকতা ও সুশৃঙ্খলাকে লঙ্ঘন করে কাহিনীর কাঠামোর চুরমার করে দিয়ে চেতন অচেতন দূর নিকটকে একত্রে উপস্থিতকরণের মহৎ নায়কের ধারণা যখন প্রায় নিঃশেষিত, তখনও সুবিন্যস্ত প্লট পেলে পাঠক যতটা খুশি হন তত বোধ হয় আর কিছুতেই নয়। জীবন্ত বিশৃঙ্খলী, তার একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার যোগাযোগ যে থাকবেই এমন নিশ্চয়তা নেই। আগের সঙ্গে পরের যে সঙ্গতি ঘটবেই এমন কোনো কথা নেই। ট্র্যাজেডির দায়িত্ব শৃঙ্খলা, যোগাযোগ ও সঙ্গতি আনয়ন করা। নির্বাচিত ঘটনাসমূহকে আদি, মধ্য ও অন্তের মধ্যে সীমাবদ্ধ করে একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার ঐক্য সংস্থাপনের মাধ্যমে প্লট অত্যাবশ্যকীয় সেই কাঠামোটি সরবরাহ করে, যেটি না থাকলে গাঢ় সংবদ্ধতার অভাবে ট্র্যাজেডির মহত্তম আবেদন সৃষ্টি দূরে থাক, সে নিজেই টিকবে না। প্লটের বিভিন্ন অংশের ভেতর একটা সম্পর্ক হবে এই রকম, যাতে কোনো অংশকেই বাদ দিলে সমগ্র প্লটটাই পাল্টে যাবে। এরিস্টটলের মতে ট্র্যাজেডির ভাষা হবে উন্নত অথচ সুবোধ্য, স্পষ্ট অথচ মার্জিত, অর্থাৎ মধ্যপদ বিহারী। এই নির্দেশনামাতে বিজ্ঞতা রয়েছে। এমনিতে অবশ্য ভাষা বিষয়ক আলোচনা কাব্যতত্ত্বের একটি দুর্বলতা। রূপকল্প সৃষ্টির ব্যাখ্যাকালে নিজের অজ্ঞাতেই তিনি শিল্প সমালোচনায় বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগের সীমাবদ্ধতার বিষয়ে একটি সাক্ষ্য রেখে গেছেন। কবিতায় উপমানের সঙ্গে উপমিতের যে সম্পর্ক সেটা যে যান্ত্রিক নয়, উপমান উপমিতের সাদৃশ্যবিষ্কার যে বুদ্ধির কাজ নয়, এবং কবিতার ভাষার যে খানিকটা হয় অনির্বাচনীয়, কিছুটা অনির্দিষ্ট, যার জন্য কবিতাকে কখনোই সম্পূর্ণত বোঝা সম্ভব নয়, আর সম্ভব নয় বলেই একই কবিতা বারবার পাঠ করা সম্ভব প্রতি পাঠে নতুন নতুন অর্থ ও আনন্দ লাভ। বিজ্ঞানী এরিস্টটল সেই বুনিয়াদী কাব্যিক সত্যটিকে অস্বীকার করেছেন, না করলেই হয়তো ভালো ছিল। তবুও এই দুর্বল এলাকাতেও একটি মূল্যবান সত্যের সাক্ষাৎ মেলে। তিনি বলেছেন, কবির শক্তির পরিচয় লাভ করা যায় উপমা সৃষ্টিতে। এই মতের সত্যতা সর্বজন স্বীকৃত। উপমার স্থলে একটি ব্যাপকতর শব্দ চিত্রকল্প ব্যবহার করে বলা হয়ে থাকে যে কবির কল্পনা কতটা গভীর, বিস্তৃত বা জীবন্ত তা জানতে হলে
তার চিত্রকল্পগুলো পরীক্ষা করে দেখো, যথার্থ তথ্য খুঁজে পাবে। তাহলে দেখা যাচ্ছে যে এরিস্টটল সর্বত্রই অভ্রান্ত নন, কিন্তু তার কালের কথা স্মরণ করলে তিনি যে কোথাও ভ্রান্ত একথা ভেবে দুঃখ করার কারণ থাকে না, বরং বিস্মিত হতে হয় এটা দেখে যে অনেক সময় তিনি অভ্রান্ত। সাহিত্যকে তিনি বলেছেন নাম না জানা শিল্প। সেই নাম না জানা শিল্পকলার ক্ষেত্রে তিনি আবিষ্কার করেছেন কার্যকর প্রধান প্রধান শক্তিগুলোকে, প্রতিষ্ঠিত করেছেন তাদের কার্যধারার নিয়মাবলীকে। সেই সঙ্গে এক রূপকল্পের সঙ্গে অন্য রূপকল্পের, এক কলার সঙ্গে অন্য কলার, এক লেখকের সঙ্গে অন্য লেখকের সাদৃশ্য ও পার্থক্য নির্দেশিত করে তুলনামূলক সমালোচনা পদ্ধতির সূত্রপাত তিনি করেন। ঐতিহাসিক সমালোচনার শুরু এরিস্টটল থেকেই। যেমন ইলিয়াডের একটি বর্ণনা, বর্ষাগুলোকে তাদের কুদের উপর খাড়া করে রাখা হলো, সমালোচনা হয়েছে, তার জবাব তিনি দিয়েছেন এই বলে যে তৎকালে ওটাই ছিল রীতি। তার মানে বিষয়ের নিষ্পত্তি হবে তৎকালীন মানদণ্ডে, বর্তমানের মানদণ্ডে নয়। কাব্যতত্ত্বেও গ্রিক সাহিত্য সম্পর্কে যে সকল তথ্য ও মূল্যায়ন পাওয়া যায় তাদের তাৎপর্যও অনেক। কবিদের ভেতর শ্রেষ্ঠতম হলেন হোমার, নাট্যকারদের মধ্যে সবচেয়ে বেশি ট্র্যাজিক ইউরিপিডিস। এরিস্টোফিনিস যাকে নিয়ে ব্যঙ্গ কৌতুক করেছেন, কিন্তু ইউরিপিডিসের রচনাতে ত্রুটি আছে অনেক রকম। নাটকে কোরাস ব্যবহারের বেলায় তার উদাহরণ না মেনে মানা উচিত সফোক্লিসের দৃষ্টান্ত। অন্তত একটি নাটকে ইউরিপিডিস মঞ্চ কৌশলের উপর নির্ভর করেছেন, যেটা অনুচিত। তদুপরি ইউরিপিডিসের চরিত্রগুলো কোথাও কোথাও অসঙ্গতিপূর্ণ, কোথাও বা অনাবশ্যক রূপে কলঙ্ক চিহ্নিত। গঠনের দিক থেকে আদর্শ ট্র্যাজেডি সফোক্লিসের রাজা ইদিপাস। এরিস্টটলের সমালোচনা বুদ্ধিভিত্তিক। পাঠকের কাছে তিনি সাহিত্য পাঠে তার নিজের ব্যক্তিগত শিহরণকে পৌঁছে দিতে চান না। তার উদ্দেশ্য সাহিত্যের বুদ্ধিবাদী বিষয়মুখ বিশ্লেষণ। এই উদ্দেশ্যটি মনে রাখলে তাকে বুঝতে সুবিধা হয় এবং তখন অনুধাবন করা যায় এই কাজে তার যোগ্যতা কত বেশি, প্রস্তুতি কত বিস্তৃত, সাফল্য কতটা বিস্ময়কর। এরিস্টটল অন্যত্র বিশেষকে পর্যবেক্ষণ করে তার ভেতরে নির্বিশেষকে খুঁজে বের করা তথা একের সঙ্গে সাধারণকে একত্র করার যে প্রতিভা দেখিয়ে জ্ঞানীদের ভেতর জ্ঞানীর আসন পেয়েছেন, সাহিত্য সমালোচনার ক্ষেত্রে সেই একই সম্মান তার প্রাপ্য। এরিস্টটলীয় বিশ্লেষণ অনুযায়ী প্রত্যেক ট্র্যাজেডিতে 6টি অংশ থাকে: প্লট, চরিত্র, চিন্তা, বচন, দৃশ্যসজ্জা ও সঙ্গীত। প্রথম 5টি সব নাটকেরই বৈশিষ্ট্য। সঙ্গীত বিশেষভাবে গ্রীসের। নাটকীয় কর্মের মধ্যে সঙ্গীতের ব্যবহার গ্রিক ট্র্যাজেডির নিজস্ব রীতি। গ্রিস দেশে সঙ্গীতের শ্রুতরূপ কেমন ছিল তা আজ আর যথার্থ রূপে জানবার উপায় নেই, কিন্তু গ্রিক সংস্কৃতিতে সঙ্গীতের যে বিশেষ মর্যাদা ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তদানীন্তন রীতিতে ট্র্যাজেডিতে সঙ্গীত পরিবেশনার দায়িত্ব ছিল কোরাসের উপর। কোরাসকে এরিস্টটল ট্র্যাজেডির আবশ্যকীয় অঙ্গ বলেই গণ্য করেছেন এবং বলেছেন কোরাসকে একজন অভিনেতা হিসাবে বিবেচনা করতে হবে। কোরাস একদল লোক নিয়ে গঠিত হতো। নগরের বিভিন্ন ব্যক্তিদের উপর ভার পড়ত কোরাসের ব্যয় নির্বাহের। কোরাসের সঙ্গীত 2 রকমের উদ্দেশ্য সিদ্ধ করতে পারত। 1. নাটকের মধ্যে বিরতির সৃষ্টি করা, ঘটনা যাতে একঘেয়ে না হয়ে ওঠে। 2. ঘটনার উপর মন্তব্য করা ও বিতর্কের পূর্বাভাস ও পূর্বতনের ব্যাখ্যা দেয়, যাতে দর্শকের কৌতূহল সৃষ্টি হয়ে তাকে বুঝতে সহায়তা করে। এই কাজে কোরাস কখনো সাজে নায়কের পরামর্শদাতা, কখনো তার বিশ্বাসী বন্ধু। লেখকের যদি উদ্দেশ্য থাকে নৈতিক কোনো আদর্শ উপস্থিত করা, তবে তা কোরাসের মাধ্যমে করতে পারেন। অনেক সময় কোরাস যেন মঞ্চের উপর নাটকের বাইরের জগতের প্রতিনিধি, যেন দর্শকের প্রতিভু হয়ে সে দাঁড়িয়ে আছে, আর তার পাশে নায়ককে রেখে বোঝা যাচ্ছে নায়ক কতটা স্বাভাবিক বা সাধারণ, অস্বাভাবিক বা অসাধারণ। যেহেতু তাদের সামনে ঘটনা ঘটছে, তারা ঘটনার সাক্ষী, তাই ঘটনাকে সময়ের বা স্থানের দিক থেকে দূরে পাঠানো সম্ভবপর হচ্ছে না।
এভাবে সময়ের ঐক্য বা স্থানের ঐক্য প্রয়োজনীয় হয়ে পড়ে। কোরাস অবশ্য সকল নাট্যকারের লেখায় সমান গুরুত্ব পায়নি। ইস্কিলাসে কোরাস প্রায় অর্ধেক জায়গা জুড়ে থাকত। অপরদিকে ইউরিপিডিসের কোনো কোনো নাটকে তার স্থান নাটকের এক নবমাংশ। কোরাসের গুরুত্ব উত্তরোত্তর হ্রাস পেয়েছে। সঙ্গীতের উন্নতর ভূমিকায় উল্লেখ আছে এরিস্টটলের রাজনীতি গ্রন্থের ৮ম পরিচ্ছেদে। প্রবলভাবে চিন্তা আন্দোলনকারী ভাবগুলো কিন্তু সকলের মধ্যেই আছে, তফাৎটা শুধু তীব্রতার। যেমন করুণা ও ভীতি অথবা ধর্মীয় উত্তঙ্গুতা। অনেকে আছেন যারা ধর্মীয় আবেগে উন্মত্ত হয়ে পড়েন, তখন তাদের আবেশমুক্ত করা হয় মরমী সঙ্গীত গেয়ে, যার ফলে সম্ভব হয় আত্মার নিরাময় ও বিমোক্ষণ। তেমনি যাদের প্রবণতা আছে করুণা বা ভীতি অথবা সাধারণভাবে যে কোনো অনুভবের দিকে, উত্তেজিত অবস্থায় তাদের অনুভবের বিমোক্ষণ তথা আনন্দদায়ক উপশম সম্ভবপর। এ প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিমোক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন কাব্যলোচনার সময়ে, কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষিত হয়েছে বলে জানা যায় না। বস্তুত কাব্যতত্ত্বে এ বিষয়টির কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। তবু ধর্মীয় আবেগের উপশমনায় সঙ্গীত ব্যবহারের এই নজির থেকে বিমোক্ষণ সম্বন্ধে এমন একটা ধারণা গড়ে তোলা যায় যে শরীর থেকে করুণা ও ভীতিকে নির্গত করার কাজে করুণা ও ভীতির ব্যবহারই সর্বোত্তম পন্থা। অর্থাৎ বিষে বিষক্ষয় উত্তেজিত হয়ে যে শিশু কাঁদছে তাকে মা দোলনায় দুলিয়ে আরো বেশি উত্তেজিত করে তোলেন এবং তাতেই সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। গ্রিক চিকিৎসা শাস্ত্রে একটি ব্যবস্থাপত্র ছিল, যে কুকুর কামড়েছে তার চুল লাগালে তবেই আরোগ্য। ট্র্যাজেডিতেও ওই প্রক্রিয়াই কার্যকর। করুণা ও ভীতির বিমোক্ষণ সাধনের জন্য পাঠকের মনে করুণা ও ভীতি সৃষ্টি করা হয়। তখন সেই উত্তেজনায় অনুভব দুটি শরীর থেকে নির্গত হয়ে যায় এবং অতঃপর চিত্তে ঝড়ের পরের নির্মেঘ প্রশান্তি ফিরে আসে। প্লটের আলোচনাকালে পরিস্থিতি, বিপর্যয় ও আবিষ্কারকে এরিস্টটল যে গুরুত্ব দিয়েছেন, আধুনিক পাঠকের কাছে তা অহেতুক মনে হতে পারে। কিন্তু পরিস্থিতি, বিপর্যয় ও আবিষ্কার গ্রিক ট্র্যাজেডির পক্ষে অত্যাবশ্যকীয়। নায়কের দুর্ভোগ সাধারণ দুর্ভোগ নয়। আকস্মিক দুর্ঘটনায় যদি তার মৃত্যু হয় তাহলে সে মৃত্যু ট্র্যাজিক হবে না। দুর্ভোগে নায়কের নিজের দায়িত্ব রয়েছে। আর আছে এক ধরনের নির্মম নাটকীয় বক্রাঘাত। রাজা ইদিপাস নাটকে অধীর দূত ছুটে এসেছে নায়কের সুসংবাদ দেবে, কিন্তু যে সংবাদ সে দিল তাতে উৎফুল্ল হওয়া দূরে থাক, নায়ক গড়িয়ে পড়লেন সান্ত্বনাহীন দুর্ভাগ্যের এক অতলান্ত গহ্বরে। কেননা খুশির খবর মনে করে দূত যা বলে গেল তাতে যবনিকা বিদর্ণ হয়ে এই নৃশংস সত্যটি জাজল্যমান হয়ে উঠল যে নায়ক ইদিপাস তার পিতাকে হত্যা ও মাতাকে বিয়ে করেছেন। বিয়ে করে তার সন্তান লাভ ঘটেছে। এই রকমের দুর্ভোগের মুখোমুখি দাঁড়িয়ে নায়ক উপলব্ধি করেন যে তিনি নিজেও দায়ী সেই বিপর্যয়ের জন্য। রাজা ইদিপাস নিজেই তার পিতাকে হত্যা করেছেন, বিবাহ করেছেন নিজের মাতাকে। এখন তার সান্ত্বনা কোথায়? আত্মপরিচয় লাভ করাটাই হলো আবিষ্কার। যখন তিনি জানতে পারলেন তার যথার্থ পরিচয়, তখন বুঝলেন যে স্ত্রী ও সন্তানদের নিয়ে যে জীবনযাপনকে সুখের মনে করেছিলেন, ভাগ্যের বক্রাঘাতে সেই কল্পিত সুখের প্রতিটি পদক্ষেপে তিনি ক্রমান্বয়ে নিজের চরমতম দুর্ভাগ্যের দিকে এগিয়ে গেছেন। সকল ট্র্যাজেডির পক্ষেই তাই পরিস্থিতি, বিপর্যয় ও আবিষ্কার অত্যাবশ্যকীয়। এই দুটি গুণসম্পন্ন প্লট দেখলে, এমনকি শুনলেও শিউরে উঠতে হয়, ভয়ে দ্রবীভূত হতে হয় করুণায়। পরিস্থিতি বিপর্যয়ের বৈশিষ্ট্য এই যে তাতে হিতে বিপরীত হয়, ভালো করতে গিয়ে মন্দ ফল ঘটে। আর আবিষ্কারের উচিত ঘটনার ভেতর থেকে স্বাভাবিকভাবে ঘটা, যার উদাহরণ তিনি দিয়েছেন কাব্যতত্ত্বের 11 ও 16 নম্বর পরিচ্ছেদে। সমালোচকদের মতে ট্র্যাজেডির এই আলোচনা গ্রন্থের একটি ত্রুটি আছে। বিশিষ্ট রূপকল্প হিসাবে ট্র্যাজেডির উদ্ভব কি করে হলো এরিস্টটল তার বিশদ বিবরণ দেননি। ডিথিরেন্থ থেকে বিবর্তিত হয়ে ট্র্যাজেডির উৎপত্তি কাব্যতত্ত্বে একথা উল্লেখ করা হয়েছে সত্য,
কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে ট্র্যাজেডির যে সম্পর্ক ছিল তা তিনি নির্দিষ্ট করে দেখাননি। ট্র্যাজেডির জন্ম ডায়োনিসুসের বন্দনা অনুষ্ঠান থেকে। ডায়োনিসুসেস ছিলেন প্রকৃতির পল্লী দেবতা। ক্ষেতের ফসল, গাছের ফল ও ফলের রস সব তারই অবদান। বছরে দুবার তার বন্দনা গাওয়া হতো, শীতে ও বসন্তে। শীতের অনুষ্ঠানে পুরুষাঙ্গের প্রতিমূর্তি সঙ্গে নিয়ে একদল কোরাস বা ফুর্তিকারী দেবতার উদ্দেশ্যে গান করত। পুরুষাঙ্গের এই বন্দনা গীতি কমেডির উৎস, এটাই এরিস্টটলের মত। বসন্তে হতো নৃত্যগীতের উৎসব। ওই উৎসবের প্রয়োজনেই নৃত্যগীতের একটা রূপকল্পের উদ্ভব ঘটে। এই রূপকল্পকে বলা হতো ডিথির্যাম্ব। ট্র্যাজেডি ডিথির্যাম্বেই একটি পরিবর্তিত রূপ। ট্র্যাজেডির আক্ষরিক অর্থ অজসঙ্গীত। প্রকৃতির দেবতারা ডায়োনিসুসের সঙ্গে নানা ধরনের সহচর থাকত। তাদের একজন হলো স্যাটির। স্যাটির না মানুষ না ছাগল, অর্ধেকটা তার মানুষের চেহারা, বাকিটা ছাগলের। ডিথির্যাম্বের নৃত্যগীতে অভিনেতাদের কেউ কেউ নামতো স্যাটিরদের সাজসজ্জা নিয়ে। পরে যখন ডিথির্যাম্বের সঙ্গে সংলাপ যুক্ত হলো, এলো পট, চরিত্র ও ভাবনা, তখন নৃত্যগীতের অংশটা স্বভাবতই আগের গুরুত্ব বজায় রাখতে পারল না। বলতে গেলে একটা নতুন রূপকল্পের সৃষ্টি হলো। এই রূপকল্পই ট্র্যাজেডি। একদা যে এর সঙ্গে স্যাটিরদের একটা সম্পর্ক ছিল তার স্মারক চিহ্ন জাগরুক হয়ে রইল ট্র্যাজেডির ট্র্যাজেডি অর্থাৎ অজসঙ্গীত নামকরণে। আর ডিথির্যাম্বের সঙ্গে তার যে অন্তরঙ্গতা ও সখ্য ছিল তার পরিচয় টিকে থাকলো কোরাসে। বিবর্তন তার পরেও হয়েছে। ইস্কিলাস অভিনেতার সংখ্যা বাড়িয়ে 2 জন করেছেন এবং সেই সঙ্গে কোরাসের গুরুত্ব দিয়েছেন আরও কমিয়ে। তৃতীয় একজন অভিনেতা এসেছে সফোক্লিসের হাত দিয়ে। আরও পরে একজন চতুর্থ অভিনেতা হয়তো যুক্ত হয়েছে। গ্রিক ট্র্যাজেডিকে বোঝার জন্য গ্রিক মঞ্চ সম্পর্কে ধারণা আবশ্যক। মঞ্চটির আকৃতি ছিল ঘোড়ার খুরের মতো, অর্ধবৃত্ত, ওপরটা থাকতো খোলা। কোনো একটা পাহাড়ের গা ঘেঁষে মঞ্চ তৈরি করা হতো। মঞ্চের উপরে অভিনেতারা যেখানে দাঁড়াতো তার পেছনে থাকতো একটা দালান। সামনে নিচু জায়গায় বসতো যন্ত্রসঙ্গীতের লোকেরা। অভিনয়কালে দালানটা কাজ করত পশ্চাৎপটের এবং অভিনয়ের পূর্বে অভিনেতাদের সাজগৃহের। দালানের দরজা দিয়ে মঞ্চে যাতায়াত চলত। দর্শকরা দালানটিকে যখন বা প্রয়োজন কল্পনা করে নিত, কখনো সেটা হতো মন্দির বা কখনো প্রাসাদ। তার সামনে অন্য দৃশ্যসজ্জা টেনে দেবার ব্যবস্থা ছিল। পেছনে দালান থাকায় অভিনেতাদের গলা সরাসরি চলে আসতো সামনের দিকে। তখনকার দিনে হাজার হাজার লোক একসঙ্গে বসে নাটক দেখত। 15-20 হাজার হতো দর্শকদের সংখ্যা। এত লোককে শোনাতে হবে, তাই অভিনেতারা সংলাপ বলবে গলা উঁচিয়ে। অনেক লোক যাতে একসঙ্গে দেখতে পায় তার জন্য অভিনেতাদের পায়ে থাকতো উঁচু গোড়ালির জুতো। মুখ মাথা জুড়ে থাকতো মুখোশ, গায়ে জমকালো পোশাক। মুখোশ থাকার দরুন চরিত্রের ব্যক্তি পরিচয় চেনা যেত না, ধরা পড়তো না তার শ্রেণী বৈশিষ্ট্য। বুঝবার উপায় ছিল বটে চরিত্রটি মহিলা কি পুরুষ, ধনী কি নির্ধন, কৃপণ কি উদার, কিন্তু জানবার উপায় ছিল না কি কি তার ব্যক্তিগত বৈশিষ্ট্য। গ্রিক ট্র্যাজেডিতে একসঙ্গে কথা বলতো বড়জোর 4 জন অভিনেতা। মুখোশ আছে মুখে, তাই অসুবিধা নেই একই অভিনেতাকে দিয়ে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করানোর। নির্বাক চরিত্রও অবশ্য থাকতো মঞ্চের উপর। যন্ত্রপাতির ব্যবহার হতো কালে ভদ্রে, উপর থেকে দেবতাদের নামিয়ে দেওয়ার কাজে। আগেই বলেছি কোরাসকে বাদ দিয়ে গ্রিক ট্র্যাজেডির কথা ভাবা যায় না। নাটককে দৃশ্য ও অঙ্কে বিভক্ত করার রেওয়াজ পরবর্তীকালের। গ্রিস দেশে নাটকের পর্বভাগ হতো কোরাসের আগমন নির্গমন দিয়ে। কোরাসের অভিনয় করার জন্য কিছুটা প্রাথমিক অনুশীলনের প্রয়োজন হতো। প্রথমে 50 জনকে নিয়ে কোরাস গঠিত হতো। ইস্কিলাস সেই সংখ্যাকে নামিয়ে এনে করেছিলেন 12। সফোক্লিস বাড়িয়ে দিয়েছিলেন 15-তে। কোরাস পুরুষদের নিয়ে গঠিত হতো। দরকার হলে এমনকি মেয়েদের পরিচয়ও পুরুষরাই উপস্থিত থাকত। আপনারা শুনছিলেন সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা সাহিত্যের অন্তর্জগৎ বইটি।
বইটির একটি প্রবন্ধ হলো এরিস্টটলের কাব্যতত্ত্ব। বইটি এখানেই শেষ হলো। এ বইটির পরবর্তী অংশে রয়েছে মহাকাব্যের কথা। বইটি আমরা পরবর্তী পর্বে পাঠ করে শোনানোর চেষ্টা করব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।